তুরফা ব্রেন টিউমার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটা হসপিটালে ভর্তি আছে এখন। তার দিন-রাত্রি এখন যায় হাসপাতালে শুভ্র সাদা রঙের বিছানায় শুয়ে আর ঘরের ছাদের সাদা সিলিং এর দিকে চেয়ে। চার দেওয়ালের মধ্যে মাঝে মাঝে দম ভারী হয়ে এলে নার্স হুইল চেয়ারে করে করিডোরে বা বাগানে হাঁটতে নিয়ে যায়। এভাবেই তার জীবন চলছে। সৃষ্টিকর্তা কোনো শূন্যস্থান রাখেন না। আবার কারো কারো করা নিদারুণ নির্মমতার ফলাফলও দুনিয়াতেই দেখিয়ে দেন। তোরপার সাথেও এমনই কিছু ঘটছে। যে মেয়ে কয়েক মাস আগেও নিজের রূপের নিজেই মুগ্ধ হয়ে গর্বে মাটিতে পা মেপে ফেলতো নিজের কৃতকর্মের জন্য, যার মধ্যে কোনো অনুশোচনা হতো না, আজকে সেই মেয়ে শরীরে বাসা বেঁধেছে এক দুরারোগ্য মরণ ব্যাধি, যেটা ব্রেন থেকে পুরো শরীরে ক্যান্সারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চেহারায় সে উজ্জ্বলতা নেই। কেমোথেরাপির ইফেক্টে মাথার চুল ঝরে গেছে, শরীর রুগ্ন হয়ে গেছে। তোরফা তোরফা একমনে ফোনের দিকে তাকিয়ে আছে। নিয়াজ আর তার সদ্য বিবাহিত স্ত্রীর ছবি দেখছে সে। মানুষের কমেন্ট পড়ছে, অনেকে শুভকামনা জানাচ্ছে, আবার অনেকে জানতে চাচ্ছে আগের কাহিনী। সেগুলো নিয়েও চর্চা হচ্ছে, কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। নিয়াজের প্রাক্তন স্ত্রী তুরফা মানে সে তাকে নিয়ে অনেক বিদ্রূপ মন্তব্য আসছে। একটা কমেন্টে তার চোখ পড়ল, কমেন্টটা ছিল এরকম: নিয়াজ ভাইয়া প্রথমবার ভুল মানুষের সাথে জড়িয়ে অনেক কষ্ট পেয়েছে। প্রথম স্ত্রীর চরিত্র ভালো ছিল না। ভাইয়ার সাথে বিয়ের সম্পর্ক থাকা অবস্থাতেই আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। ফিজিক্যাল রিলেশন অবধি চালিয়ে গেছে সমান্তরালভাবে। ভাইয়া ভীষণ ভালোবাসতো তাকে, কিন্তু ভালো মানুষের কপালে ভুল মানুষই জুটে। এইবার ভাইয়া সুখী হোক নতুন জীবনে। আবার আরেকজন লিখেছে, আগের বউ তো রূপের ঠেলায় পাই মাটিতে দিত না, পরে আকাম কইরা ধরা খাইছে। এরকম আরো কিছু মন্তব্য করছে মানুষ, যেগুলোতে সবগুলোই তুরফার চরিত্রের দিকে আঙ্গুল উঠছে। কিছু কিছু মন্তব্য আরো বেশি জঘন্য, যেগুলো মুখে নেওয়ার মতো না। তুরফা সেগুলো পড়ছে আর অস্থির হয়ে উঠছে। সে এখন বুঝতে পারে তখন সে কতটা নিচে নেমে গিয়েছিল, কত বড় একটা পাপ করেছিল। আজ জীবনের সবচেয়ে কঠিন, হয়তোবা শেষ সময়ও বলা যায়, তার মধ্যে অনুধাবন হচ্ছে সে কি করেছে জীবনে। নিয়াজকে ঠকিয়েছে, নিজের হাতে নিজের স্বামীর সংসার সব কিছু তছনছ করেছে। এখন সে নিঃস্ব, তার কাছে কেউ নেই, কোনো ভালোবাসার মানুষ নেই। তুরফা এসব দেখতে দেখতে হঠাৎ প্রচন্ড হাইপার হয়ে গেল। বিপি বেড়ে গেল, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হলো তার। শ্বাস শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, প্যানিক করছে সে। মুহূর্তের মধ্যে চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে নার্সটাকে তার মেডিসিন নিতে বলছিল সে। তুরফা এমন অবস্থায় দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না সে। দ্রুত ইমার্জেন্সি বেল বাটন প্রেস করলো সে। ১ মিনিটের মধ্যে একজন ডাক্তার রুমে ছুটে এলো। ডাক্তার এসে দেখে তুরফা প্রচন্ড মাথা ব্যথা, মাথা ধরে আছে, প্রচন্ড প্যানিক আছে, বিপি হাই হয়ে গেছে, মানে যা তা অবস্থা। ডাক্তার তুরফাকে চেক আপ করে শান্ত করার চেষ্টা করলো। কাজ হচ্ছে না দেখে ঘুমের ওষুধ দিল, যাতে প্যানিক প্যানিক করা কমে। ধীরে ধীরে ওষুধের ডোজে চোখ বন্ধ করলো সে। ঘুমানোর আগে তার চোখের সামনে ভেসে উঠলো নিয়াজের সাথে বিয়ের একটা মুহূর্ত। সেদিন তো দুজনেই খুশি ছিল, তাহলে কেন সব এলোমেলো হয়ে গেল? তুরফা ঘুমিয়ে গেলে ডাক্তার আর নার্স দুজনেই একটা লম্বা শ্বাস নিল। ডাক্তার বলল, হঠাৎ করে এরকম হাইপার হয়ে গেল কেন? এই ধরনের পেশেন্টের জন্য হঠাৎ করে এমন হওয়া খুব রিস্কি ব্যাপার। আরো বেশি সতর্ক হতে হবে। উনি কি কিছু করেছিলেন বা কথা বলেছিলেন কারো সাথে? নার্স বলল, আমি ম্যামকে মেডিসিন দিতেই এসেছিলাম। এসে দেখি উনি খুবই মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছিলেন। আমি অনেকবার ওনাকে মেডিসিন নেওয়ার জন্য তাগাদা দিচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই ফোন থেকে মনোযোগ সরাচ্ছিলেন না। ফোনেই কিছু একটা দেখতে দেখতেই উনি হঠাৎ করে এরকম এক্সাইটেড হয়ে গেল। তারপরেই উনি অসুস্থ হয়ে গেছে এমন করে। ডাক্তার বলল, ওনার জন্য যে কোনো ধরনের প্যানিক এখন খুবই ভয়ানক একটা বিষয়। লাস্ট স্টেজে চলছে ওনার। শরীরের ওষুধ কাজ করছে না তেমন। যে কোনো মুহূর্তে যা কিছু একটা হয়ে যেতে পারে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন ঘুমা, ঘুম থেকে উঠলে বোঝা যাবে কি অবস্থা। নিয়াজ তখনও ওয়াশরুমে। জাফরিন নিজের ফোনটা বাসাতেই রেখে নিয়াজের সাথে ঘুরতে বের হয়েছিল।
অনেকক্ষণ পর ফোনটা হাতে নিতে সে একের পর এক মিসড কল আর টেক্সট দেখতে পেল। সে কিছুতেই বুঝতে পারছে না কি হয়েছে। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে, বান্ধবীরা তাকে মেনশন করছে টেক্সটে, তাকে ট্যাগ করে পোস্ট করেছে। সুমনা গ্রুপে লিখেছে, ডুবে ডুবে জল কাঁদছিল আমাদের ব্যারিস্টার সাহেবা, হঠাৎ করে কাউকে না বলে বিয়ে করে ফেললো। এটা কোনো কথা? এক মুহূর্তের জন্য জাফরিন স্ট্যাচু হয়ে গেল। তার বিয়ে হয়ে গেছে এটা কিভাবে জানলো তারা? কে বললো তাদের? গ্রুপের টেক্সট চেক করতে করতে দেখলো দুইটা পোস্ট নিয়ে তারা কথা বলছে। নিজের আইডিতে গিয়ে তার বিম বিমড়ি খাওয়ার মতো অবস্থা। প্রথম পোস্ট খুঁজতে গিয়ে দেখে নিয়াজ তাকে ট্যাগ করে ম্যারেজ স্ট্যাটাস দিয়েছে। আজকে তোলা ছবি, একটা একটা ছবি তোলা সহ সাথে লম্বা একটা পোস্ট। নিয়াজ লিখেছে, এই যে আমার পাশে পরীর মতো দেখতে একটা নারী দেখা যাচ্ছে, সে আমার স্ত্রী। এই মেয়েটি আমার মরুভূমির মতো শুষ্ক জীবনের এক গণবর্ষা হয়ে এসেছে, যার মায়া আর ভালোবাসার অতল গভীরে আমি প্রতিনিয়ত নিজেকে তলিয়ে ফেলছি। আমি পুরো দোস্তর একটা আহাম্মক কিসিমের মানুষ। ভালোবাসার মতো বিষয়টাতে আমি বারবার ঠকেছি। কাচের ফুলের মতো কাচের ফুলের মতো রূপ দেখে বেহুশ হয়ে আসলে হীরার মর্ম বুঝতে জীবন থেকে 5টা বছর হারিয়ে গেছে। একটা সিদ্ধান্ত নিয়েছি আমি, এই যে ওর হাতটা ধরেছি জীবনের শেষ মুহূর্ত অবধি, এই হাত ছাড়বো না। জাফরিন বউ আমার, তুমি তোমার এই আহম্মদ কিসিমের বরকে একটু মানিয়ে গুছিয়ে আদরে আহ্লাদে ভালোবেসে এমন ভাবে নিজের কাছে আগলে রেখো যাতে আমি বারবার এই ভালোবাসার জন্যই তোমার কাছে ফিরে আসতে পারি। আমাদের নতুন জীবনের শুরুর পথ চলাকে সবাই প্রার্থনায় রাখবেন। আর হ্যাঁ, একটা বিষয়, এমন না যে আগের ছবিটি নিয়ে কথা হচ্ছে দেখে হঠাৎ করে বিয়ের কথা জানালাম। আসলে বিয়ের পর প্রেম করতে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, তাই এটা জানাতে দেরি হলো। যে ছবিটা নিয়ে এত প্রশংসা এত কথা হচ্ছে সেটা গতকাল বিয়ের পরে আজকে ঘুরতে গিয়েছিলাম সেখানকার ছবি। বিয়ের পর বউয়ের জন্য প্রেমিক হওয়ার অভিজ্ঞতাটাও দারুণ হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। জাফরিন পোস্ট দেখে তো মেরে আছে। সে ভেবেছিল নিয়াজের বিয়েটা মেনে নিতে সময় লাগবে। হয়তো দুটো মানুষ এক ছাদের নিচে পাশাপাশি আছে, এজন্য একটা আবেগ অনুভূতি আর শরীরের টান কাজ করছে। নিয়াজ হয়তো এখনো আগের বিয়ের সেই নিদারুণ জটিলতার ট্রমা থেকে বের হতে পারেনি। সবটা মেনে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। জাফরিনের সমস্ত চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে নিয়াজ তার আচরণ তাকে বারবার থমকে দিচ্ছে। যখনই সে নিয়াজকে নিয়ে একটা ভাবনাতে থিত হতে চাইছে, তখনই নিয়াজের কোনো না কোনো আচরণ তাকে আবার নতুন করে স্বামীর জন্য ভাবাচ্ছে। জাফরিন ফোন হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে এমনই ভাবছে। এর মধ্যে নিয়াজ ফ্রেশ হয়ে বের হলো। নিয়াজ জাফরিনকে ফোন হাতে নিয়ে তাকতে দেখে সব বুঝে গেল। জাফরিন সবই জেনে গেছে। পুরো ব্যাপারটা বুঝে উঠতে ওর সময় লাগবে। নিয়াজ কখন এসে জাফরিনের পাশে বসেছে সেটা টেরই পায়নি। নিয়াজ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, জাফরিন, আমার চুলটা মুছে দে তো। তোয়ালে দিয়ে আমি চুল মুছতে পারি না। এটা এক সমস্যা। গামছা ছাড়া আমার চুল থেকে পানি ঝরতে চায় না। নিয়াজের ডাকে জাফরিন হুঁশে ফিরে। জাফরিন নিয়াজের দিকে তাকিয়ে আছে। ছেলে তো সুদর্শন আগে থেকেই ছিল। তার সাথে আরো কি কি কারণে নিয়াজকে যেন আরো হ্যান্ডসাম লাগতো তার। কিশোরী বয়সে তার তার এই সুদর্শন পুরুষের কাছে অঙ্ক পড়তো সে। কত চুতো ধরে একটা সহজ অঙ্ক 20 বার বুঝে নিয়েছে যে সে যাতে বেশিক্ষণ এই মানুষটার কাছে থাকতে পারে। ধৈর্য নিয়ে নিয়াজ বুঝিয়ে দিয়েছে ও তাকে। এরকম কত শত টুকরো টুকরো স্মৃতিগুলো জমিয়ে নিজেকে পেঁচিয়ে রেখেছিল এতদিন। জাফরিন দেখলো নিয়াজের পুরো চুল ভিজে জবজবে ভেজা। চুল থেকে পানি পড়ে টি শার্ট ভিজে যাচ্ছে। তাহলে আসলেই তোয়াল দিয়ে সে চুল মুছতে পারে না। জাফরিন উঠে গামছা খুঁজতে লাগলো নিয়াজের। বারান্দায় চোখ পড়তে দেখলো রশিতে গামছা ঝুলছে। গামছা নিয়ে এসে নিয়াজের চুল মুছতে লাগলো সে। আলতো হাতে সুন্দর করে চুল মুছে দিচ্ছে সে নিয়াজের। নিয়াজের বেশ আরাম লাগলো। মনে হচ্ছে বিছানায় শুয়ে পড়লে সে ঘুমিয়ে যাবে। নিয়াজের বসে থাকার জন্য তার মাথা বারবার জাফরিনের পেটে। নিয়াজের হঠাৎ করে দুষ্টুমি পেল। নিয়াজ জাফরিনের পেটে আলতো করে মাথা টেকিয়ে নাক ঘষছে। বইয়ের নরম তুলোর মতো পেটে এরকম আদুরে ভাবে নাক ঘষতে নিয়াজের বেশ আরাম আরাম লাগছে। জাফরিনের হাত থেমে যায়।
একটু গায়ে শিরশির অনুভূত লাগে তার। এদিকে নিয়াজ নাক ঘষতে ঠোঁট স্পর্শ করে ছোট ছোট আদর শুরু করেছে। জাফরিনও নড়ছে না, কিছু বলছেও না। নিয়াজ কোনো প্রকার বাধাপ্রাপ্ত হচ্ছে না দেখে মুচকি হাসলো। জাফরিনকে একটু একটু হাত জড়িয়ে টেনে কোলে বসায় নিয়াজ। জাফরিন নিয়াজের দিকে অনেক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। নিয়াজ বলে, জাফরিন, একটা কথা বলি। জাফরিন বলে, একটা কেন, ১০০টা বলো, বারণ কোথায়? নিয়াজ হেসে বলে, এই যে তোকে জুতো ছাতায় ধরছি, ছুঁয়ে দেখছি, যখন তখন কাছে টেনে তোর অনুমতি ছাড়াই আদর করছি, তুই বিরক্ত হচ্ছিস না? তোর মনে কি এই চিন্তা আসছে না যে পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর খোঁজে আর কিছু না? বউয়ের ভালো না লাগলে তার গা ছুঁতে যে একটা অনুমতি, একটা বোধের দরকার হয়, সেটা স্বামী নামক পুরুষ মানুষ বুঝতে পারে না, এমন মনে হচ্ছে না? জাফরিনের কপালে কিছুটা চিন্তার ভাঁজ। জাফরিন নিয়াজের কপালে আসা ছোট চুলগুলো সরিয়ে দিয়ে গভীরভাবে চুমু দেয়। নিয়াজ অবাক হলো। জাফরিন বলল, আমি তো বরাবরই এটাই চাই, বলতে গেলে এটা আমার এক প্রকার স্বপ্নই ছিল, স্বামী তার রোমান্টিক হবে, হুটহাট করে এসে জড়িয়ে ধরবে, আদর করবে, তাকে কাছে টানবে, আর সবচেয়ে বড় কথা, স্বামী তার বউকে আদর করবে, এতে অনুমতি নিতে হবে কেন? আদর কি অনুমতি পেয়ে আসে? অনুমতি নিয়ে হঠাৎ করে আসা মানুষের আবেগ আর চাহিদা নিয়ন্ত্রণ হয়? তবে হ্যাঁ, কিছু কিছু সময় আছে বউয়ের অসুস্থতা, ক্লান্তি বা পারিপার্শ্বিক মানসিক পরিবর্তন বুঝে স্বামীর উচিত আগানো বা নিজেকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন আর শারীরিক কোনো ঠিক নেই, কখন কি হয় কেউ তো জানে না। আবার স্বামীর আদরের একটা মাত্রাও আছে। যদি পার্টনার অ্যাবিউজড অ্যাবিউজ হয় বা এটা এটা আসলেই ভাবনার বিষয়। আমি নিজেই তোমার আদর নিতে চাই, আমি তোমার আদরের খাঙ্গাল, আমাকে আদর করতে তোমার অনুমতির প্রয়োজন নেই, আমিও তোমাকে আদর করার জন্য কোনো অনুমতি নিব না। আমার স্বামীকে আমি যখন চাইবো আদর করব, এতে অনুমতি নিব কেন? এসব ফর্মালিটিস আমার দ্বারা হবে না। বুঝেছ স্বামী মহোদয়? নিয়াজ আবারও জাফরিনের পেটে মুখ ডুবিয়ে রেখে বলল, বুঝেছি বউ মহাদয়া। হঠাৎ নিয়াজে হঠাৎ নিয়াজের মনে পড়ল, তুরফা যখন তার স্ত্রী ছিল, উম কাজের জায়গায় আলাদা হওয়ার জন্য অনেক দিন পর পর তাদের একসাথে থাকা হতো। স্বাভাবিকভাবে এমন এক রাতে তুরফাকে কাছে টেনে নিয়েছিল সে। ভীষণ ভালোবাসতো কিনা। তুরফা জট করেই নিয়াজকে তার কাছে থেকে সরিয়ে দিয়ে বলেছিল, সবসময় সবসময় এত শরীর ঘেঁষতে চাও কেন? বউকে আদর করার আগে তার কাছে জানতে চেয়েছো তার অনুমতি আছে কিনা? বউ কাছে থাকলেই কি ছুঁতে হবে? পুরুষ মানুষের কাজই একটা মেয়ে মানুষের শরীর খোঁজা। তোরফার কথা শুনে নিয়াজের লজ্জায় অপমানে গা গলিয়ে এসেছিল। নিয়াজ তো বাহিরের মেয়েকে স্পর্শ করতে যায়নি, নিজের বিয়ে করা স্ত্রীকেই ছুঁয়েছিল। সে জানতো তোরফা তার মেয়েলি সময় ছেয়ে চলছিল না। তখন সে বুঝতেই পারেনি সমস্যাটা তোরফারকে স্পর্শ করাই নয়, আসল সমস্যা ছিল নিয়াজের স্পর্শ তার মন টানেনি। কেননা তখনও সে অন্য কাউকে অনুমতি দিয়েছিল নিজেকে স্পর্শ করার জন্য। নিয়াজকে চুপ করে থাকতে দেখে জাফরিন বলল, আচ্ছা, আমি আমার স্বামীর বাড়িতে কবে যাব? মেয়েরা বিয়ে হলে স্বামীর বাড়িতে যাবে, এটাই তো নিয়ম। নিয়াজ তখনও মুখ তোলেনি, ওভাবেই বলল, হানিমুনটা সেরে আসি, তারপর তোকে তোকে তোর স্বামীর বাড়িতে নিয়ে যাব। জানিস জাফরিন, আমার ছেলেটা বাবা হতে চেয়েছিল কিন্তু তুরফার বেচাল জানিস জাফরিন, আমার ছেলেটা বাবা হতে চেয়েছিল কিন্তু তুরফার বেচাল জেদের সাথে পেরে ওঠেনি। মেয়েটা কেন যেন আমার ছেলেকে সব দিক থেকেই শুধু ভেঙেই গেছে। ভালোবাসার মানুষের কাছ থেকে ফিরতি ভালোবাসা পাওয়ার যে সুখ, সেটা আমার ছেলে তুরফার কাছ থেকে পায়নি। আমার ছেলেটা কিন্তু কোনো কিছুতেই কার্পণ্য করেনি। ভালো প্রেমিক হওয়া থেকে শুরু করে দায়িত্বশীল একজন স্বামী অবধি যা যা করতে হয় আর মানতে হয় সবই সে করেছে। বিয়ের পর নাকি মেয়েরা নিজের স্বামীর সংসার মানিয়ে গুছিয়ে নেয়, কিন্তু নিয়াজের বেলায় ছিল উল্টো। কোনো রকম অশান্তি যাতে না হয় সেজন্য কখনো তোরপার পছন্দের বাহিরে কিছু বলতো না। মেয়েটা যখন যা চাইতো সেটাই তা করলে মুহূর্তের মধ্যে বাড়ির মাথায় তুলে ফেলতো। এক পর্যায়ে নিয়াজ কোনো কিছু না করেও ক্ষমা চাইতো।
স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে কখনো কথা বলা শোভনীয় না। তাই চেয়ে চেয়ে ছেলের অসহায়ত্ব দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। জাফরিন আর তার শাশুড়ি মিলে তাদের পারিবারিক অ্যালবাম দেখছিল। সেখানে নিয়াজের একদম ছোটবেলার ছবি দেখে নিয়াজের মায়ের অতীতের সব কথা মনে পড়ল। তখন নিয়াজ সদ্য হয়েছে এমন একটা ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে নিয়াজের মা। মনে পড়ে গেছে ছেলের দুঃসহ একটা স্মৃতি, অতীতের স্মৃতি, যেটার সুখ ছেলেটা আদতে বলতে পারবে কিনা কে জানে। শাশুড়ির চোখের পানি দেখে জাফরিনের মনটা খারাপ হয়ে গেল। জাফরিন কাঁধে হাত রাখলো শাশুড়ির। জাফরিন বলল, আহা মা, কেঁদো না, ভাগ্যে ছিল এসব। এসব বিপর্যয় হওয়াটা নিয়তির লিখন ছিল, এই জন্যই কোনো না কোনোভাবে এটা এড়ানো যায়নি। সব তো আমাদের হাতে থাকে না। তুমি দোয়া করো আমাদের জন্য, আমি যেন তোমার ছেলেকে এবার এবার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি। নিয়াজের মা জাফরিনের মাথায় হাত দিয়ে বলল, দোয়া করি আমার ছেলের জন্য এবার তোকে আগলে রাখতে পারে। জীবন আবারও উম জীবন আবারও সুযোগ দিয়েছে, যেটা সে হেলায় ফেলাই না করে। জাফরিন বলল, আচ্ছা মা, তোমার ছেলের সাথে তুরফার প্রায় 4 বছরেরও বেশি সংসার সংসার জীবন। নিজেদের কখনো মনে হয়নি একটা সন্তান দরকার, বা মনে হলেও সেটা তুরফা কি বুঝতে পারেনি? নিয়াজের মা ফুঁস করে একটা শ্বাস ফেললো। মনে হলো অনেক ভারী একটা কিছু বের হয়ে গেল বুক থেকে। অনেকটা আক্ষেপের সুরে বলল, নিয়াজ বাচ্চা বরাবরই ভালোবাসে, সে শখ আহ্লাদ থেকে বাচ্চাদের ডাক্তারই তো হতো ডাক্তারই তো হলো। এবার ওর বাবার ইচ্ছে ছিল ছেলে কার্ডিওলজিস্ট হবে। মেডিকেল কলেজে পড়ার সময় নাকি দেখতো কত মায়েরা অসুস্থ বাচ্চাকে নিয়ে ছুটোছুটি করে হাসপাতালে। বাচ্চাকে বাঁচানোর আশায় তাদের কত আকুতি মিনতি ডাক্তারদের কাছে। সেখান থেকে বাচ্চাদের প্রতি নরম মন হয়ে ওঠে তার। তাই সেদিকেই মন দিল। বিয়ে হওয়ার প্রায় বছরখানেক পরেই তুরফা হঠাৎ করেই কনসিভ করে। তখন সে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। পড়াশোনা করতো খুব। যখন বুঝতে পারল সে মা হতে যাচ্ছে, সে এটাকে তার ক্যারিয়ারের ১ম বাধা হিসাবেই দেখছিল। ১ম বাচ্চা, নতুন মা হওয়ার অনুভূতি তুরফাকে কোনোভাবেই কাবু করতে পারেনি। সে কোনোভাবেই বাচ্চাটা রাখতে চায়নি। সে মানসিকভাবে প্রস্তুত ছিল না, এটা বলেছিল। এখন বাচ্চা নেওয়ার বয়স বা সময় কোনোটাই তার হয়নি। বাচ্চার জন্য পড়াশোনার ক্ষতি হবে এই কথা। আমার ছেলেটা এত খুশি হয়েছিল বলার বাহিরে। ১ম বাবা হওয়ার আনকোড়া অনুভূতি অনেক বেশি স্পেশাল কিছু। তুরফাকে এত অনুরোধ করেছে বাচ্চাটার জন্য। অনেক বুঝিয়েছে, আমি বুঝিয়েছি। সন্তান সৃষ্টিকর্তার রহমত। সন্তান সংসারে রিজিকের বরকত আনে। মা হওয়ার সৌভাগ্য সবার হয় না, অনেকে চেয়েও পায় না। তোমাকে সৃষ্টিকর্তা খুশি হয়ে মা হওয়ার সুযোগ দিয়েছে। তুমি তার নিয়ামতের অখুশি হইও না। তুরফার মা বাবাও অনেক বুঝিয়েছে। নিয়াজ পায়ে অব্দি ধরেছে তুরফার বাচ্চাটা রাখার জন্য। সবার এত বোঝানোর পরেও সে অখুশি আর অনাগ্রহ হলেও বাচ্চাটা রাখলো। কিন্তু কথায় আছে না কথায় আছে না, না খোদা দিয়েও পরীক্ষা করে, আবার না নিয়েও পরীক্ষা করে। মেয়েটার এই নারাজি খোদা কবুল করে নিয়েছিল। এজন্য ৫ মাসের সময় বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তারপর যা হবার হলো, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল। আমার ছেলের আর বাবা হওয়ার হলো না। জাফরিন কথাগুলো শুনে চোখ বন্ধ করে ফেলল। স্তব্ধ হয়ে গেল সে। একটা মানুষ কত কি সয়েছে মনে মনে ভাবলো। জাফরিন বলল, তোরপার আচরণ কেমন ছিল? নিয়াজের মা ফের বলতে শুরু করলো, ক্ষণিকের জন্য হলেও মেয়েটার মন হয়তো নরম হয়েছিল। মেয়ে মানুষ তো, মায়ের জাত বলে কথা। শরীরের ভেতর থেকে নিজেই অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে সুখ তাপ হবেই, তাও হয়েছিল। এই অনুভূতিটা শেষমেশ হলো এটি ঠিকই, কিন্তু সন্তান হারানোর পর অসুস্থ থাকার পুরো সময়টা নিয়াজ ছায়ার মতো ওর পাশে ছিল। তোরপাকে এই নিয়ে কোনো প্রকার ছোট করে কথা বলেনি সে। ভাগ্যের লিখন বলে মেনে নিয়েছে। তারপর অনেকদিন তারা ভালোই ছিল। আসলে সমস্যাটা হয়েছে তোরপার বিসিএস ক্যাডার হয়ে চাকরিতে জয়েন করার পর। দুজনেরই ২ জায়গাতে চাকরি। একে তো ডাক্তার হওয়ায় ছুটি মিলত না তেমন, তার উপর কাজের প্রেশার। দুজনের মধ্যে দিনরাত মিলিয়ে কথাও হতো কম। মোট মিলিয়ে দুজনের মধ্যে শারীরিক আর মানসিক সব ধরনের দূরত্ব বেড়ে গিয়েছিল। ফলাফল যা হবার তা তো হলোই। এজন্যই বলে স্বামী-স্ত্রী বেশিদিন একে অপরের থেকে দূরে থাকতে নেই।
জাফরিন মনোযোগ দিয়ে সবগুলো কথা শুনলো। অনেক খারাপ লাগছে নিয়াজের জন্য। ভালো মানুষকেই সৃষ্টিকর্তা বেশি পরীক্ষায় ফেলে। সারাটা দিন তার এসব নিয়েই ভাবতে ভাবতে গেল। নিয়াজ বাহিরে একটা কাজের কথা বলে বেরিয়েছে, ফিরতে নাকি সময় লাগবে। এদিকে জাফরিনের মন অশান্ত হয়ে আছে শাশুড়ির কথাগুলো শোনার পর থেকেই। মনটাকে শান্ত করতে স্বামীর পছন্দের কয়েক পদ রান্না করলো সে। তারপরেও মন বার হ- বার ভার গেল না। দুপুরে দুটোর পরে নিয়াজ বাড়ি ফিরলো। ঘরে ঢুকেই দেখে বউ চোখ বন্ধ করে বেডে হেলান দিয়ে আছে। নিয়াজ এসেছে সে বুঝতে পারেনি। নিয়াজ কোনো রকম শব্দ না করে ধীর পায়ে গিয়ে বউয়ের মুখোমুখি বসলো। তারপর কোমর জড়িয়ে ধরে বুকের উপর ফেললো জাফরিনকে। হঠাৎ করে এমন হওয়াতে জাফরিন থতমত গেল। পরে পারফিউমের ঘ্রাণ পেয়ে বুঝে নিল যার যার বুকের মধ্যে সে এখন আছে সেটা তার স্বামী। তারপর শরীরের সব আড়ষ্টতা আর বর ছেড়ে দিল সে। নিয়াজ পিঠে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জাফরিন? শরীর খারাপ? জাফরিন মুখ না তুলে বুকের মধ্যে আরো জড়াতে জড়াতে বলল, শরীর খারাপ না তবে। নিয়াজ বলল, তবে কি? জাফরিন ক্ষীণ গলায় বলল, অসুখ করেছে, মনের অসুখ। তুমি আদর করে সারিয়ে দাও। নিয়াজ জাফরিনের হঠাৎ করে মন খারাপ হওয়ার কারণ বুঝতে পারে না। জাফরিনকে অনেকক্ষণ এভাবেই নিয়াজ জড়িয়ে থাকে। এভাবেই অনেকটা সময় চলে যাওয়ার পর নিয়াজ বলে, তোর সাথে গভীর রাতে সমুদ্র বিলাস করতে আর তোর সইছে না? সমুদ্রের পাড়ে তুই আর আমি, সামনে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ, সাথে মেঘের ঢাকা চাঁদ, কেমন হবে জাফরিন? জাফরিন মুখ তুলে তাকায়, তারপর বলে, ভালো হবে, অনেক ভালো হবে। আমার তো বরাবরই সমুদ্র অনেক পছন্দ। তোমার সাথে সমুদ্র বিলাস তো একটা স্বপ্নই ছিল। ভেবেছিলাম কোনোদিন স্বপ্ন পূরণ হবে না। কবে নিয়ে যাবা? নিয়াজ বলল, আগামীকাল রাতে বাসে রওনা হয়ে যাব। জাফরিন বলে, আগামীকাল? তাহলে তো একদমই সময় নেই। কত কি গোছানো আছে। সমুদ্রে বেড়াতে যাওয়ার জন্য কত কিছুই না কেনা হলো না। নিয়াজ বলে, বিকালে মার্কেটে নিয়ে যাব, যা লাগে কিনে নিস। এখন আগে খেতে দে, ক্ষুধা লেগেছে। মা বলল তুই নাকি আজকেও আমার জন্য রান্না করেছিস, এটা শুনে আমারও ক্ষুধা লেগে গেছে। জাফরিন বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। নিয়াজের ফ্রেশ হতে হতে জাফরিন টেতে খাবার নিয়ে ঘরে আসে। সব নিয়াজের পছন্দের খাবার রান্না করেছে। আইড় মাছের ঝাল, পাবদা মাছ দিয়ে টমেটোর টক, কুচনো ঝুরি করে আলু ভাজা, আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল, পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি, সাথে মসুরের পাতলা ডাল। মন খারাপ লাগছিল বলে নিজেকে ব্যস্ত রাখার জন্য একাই সব করেছে। নিয়াজ গোসল সেরে এসে দেখে বউ খাবার নিয়ে বসে আছে। নিয়াজ চুল মুছতে মুছতে খাবার দেখে বলল, এত আইটেম আজকে একসাথে রান্না হয়েছে, একাই করেছিস সব? জাফরিন নিজের কাঁধটা মৃদু জাকিয়ে বলল, নিজের স্বামীর জন্য বউ ছাড়া আর কে রান্না করবে? অবশ্যই আমি সব রান্না করেছি। সব তোমার পছন্দের খাবার। খেয়ে বলো কেমন হয়েছে। একটা প্লেটে খাবার বেড়ে রেখেছে জাফরিন। নিয়াজ ভাবলো, বেলা যখন অনেক হয়েছে, জাফরিন মনে হয় মাদের সাথে খেয়ে নিয়েছে। নিয়াজ বসতেই বলল, একটাই প্লেট নিয়ে এসেছি। মা বলল, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খেলে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। নিয়াজ কয়েক সেকেন্ড সময় নিল বুঝতে। তারপর প্লেটের দিকে তাকিয়ে দেখলো প্লেটটা বড় বড় নিয়ে এসেছে জাফরিন। এটাতে অনায়াসে দুজন একসাথে খাওয়া যাবে। নিয়াজ খুশি হলো বেশ। আবার সেই পুরনো তিক্ত অভিজ্ঞতা মনে পড়লো তার। তুরপাকে নিয়ে সে কখনো একতলাতে তো দূর, একসাথে পাশে বসেও খেয়েছে কিনা এমন নজির নেই। খিদে পেলেও সে আগেই খেয়ে নিত। ক্ষুধা সহ্য করতে পারতো না। নিজের অনেক ইচ্ছা হতো অন্তত তার খাওয়ার সময়টাতে যেন তোরপা পাশে বসে থাকে একটু। তোরপা সেটা ইচ্ছা করতো না, অনাগ্রহও হতো না। তার এতক্ষণ বসে থাকার ধৈর্য হতো না। জাফরিনের ডাকে নিয়াজের হুঁশে ফিরে। কি হয়েছে নিয়াজের? বিয়েটা হওয়ার পর থেকে তোরপার সাথে সে স্মৃতিগুলো মনে পড়ছে, সেগুলো শুধুই এক একটা হাহাকার। জাফরিন আবার ডাকলো, কি ভাবছো এত? সেই সকাল থেকেই দেখছি তোমার সাথে সে তো সেই সকালে খেয়েছি তোমার সাথে। খিদা পাইছে তো খাইয়া দাও। নিয়াজ ভাত তরকারি মিশিয়ে এক লোকমা জাফরিনকে খাইয়ে দিল। জাফরিনও একটু মাছের ঝোল দিয়ে মাখিয়ে নিয়াজকে খাইয়ে দেয়।
নিয়াজ মুখে নিতেই অবাক হয়ে যায়। মাছের তরকারিটা অনেক ভালো হয়েছে। নিয়াজ মুখের খাবার শেষ করে বলল, এত ভালো রান্না তুই কিভাবে শিখলি জাফরিন? বিদেশে থেকেও? জাফরিন হেসে বলে, বিদেশে তো নিজেই রান্না করে খেতাম এসবই। রান্না করতে করতেই শিখে ফেলছি সব। দুজন দুজনকে কত মায়া, ভালোবাসা, আদর নিয়ে খাইয়ে খাইয়ে দিচ্ছে। কোন ছুটি করছে। দরজার সামনে একটু আড়াল থেকে জাফরিন আর নিয়াজের মা সবটা দেখলো। দুজনকে এভাবে খুশি থাকতে দেখে তারাও অনেক খুশি হলো। দূর থেকে তারা দু চোখ ভরে দোয়া করলো নিজেদের সন্তানের জন্য। খাবার খাওয়া শেষ হলে দুজনে একটু শুয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। এই গরমে রান্না করার জন্য জাফরিনের বেশ ক্লান্ত লাগছিল। সে নিয়াজের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। নিয়াজের আজকের মনটা ভালো নেই। হঠাৎ করে তোরফার কথা মনে পড়ছে তার। আগে যে পড়তো না তা না, ভুলে থাকতেও চাইতো কতবার চেষ্টা করছে। এখন তো জাফরিন তার জীবনে। এখন আরো ঠিক না তোরফার মতো বেঈমানকে মনে করার। নিজের প্রতি বিরক্ত লাগছে তার। তবুও বেলাজের মতো তোরফার কয়েকটা ছবি এখনো ফোনের ফোল্ডারে রেখে দিয়েছে। সেগুলো দেখছিল আর এসব মনে করছিল। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট আসে তার। নিয়াজের বন্ধু, সেও ডাক্তার। টেক্সটটা দেখে নিয়াজের মাথা যেন বনবন করে উঠল। সে লিখল, "তুরপা হ্যাজ এ ব্রেন টিউমার। ইটস ইন দ্য লাস্ট স্টেজ। শি কারেন্টলি ইন নিউ ইয়র্ক। তোমাকে তো ভালোবাসতাম শুরু থেকে। তোমারই তো প্রেমিক পুরুষ হতে চেয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত অবধি। ভালো স্বামী হওয়ার চেষ্টা তো তোমার জন্যই করতাম। তোরফা, তুমি শুধু নিজের জেদ, অহংকার, অবুঝপনা আর বোকামির জন্য আমাদের সম্পর্কটা অসম্মান করেছো, ছোট করেছো। আমার সাথে আমার ভালোবাসাকেও। পুরো দুনিয়ার সামনে নিজের চরিত্রের দিকে আঙ্গুল উঠিয়েছো, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অপবিত্র করেছো। আমি শুধু এটুকু জানতে চাই তোমার কাছে, বিনিময়ে তুমি জীবনে কি সুখ পেলে এসব করে? আজ তুমি দুনিয়ার অন্য প্রান্তে একা একা লড়াই করছো জীবনের কঠিন মুহূর্তের সাথে। আজ সেই মানুষগুলো কোথায় যার জন্য আমার তোমার বিচ্ছেদ হলো? কেমন কাটে তোমার এখনকার রাত? আর আমার জানতে ইচ্ছে করে, রাতে যখন ঘুম আসতো না তখন বিড়ালের বাচ্চার মতো আমার বুকে গুটিসুটি দিয়ে ঢুকে যেতে। এখন কোথায় সেই বুকের উষ্ণতা খুঁজে পাও? মনে আছে তোরপা, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে আমায় তুমি কাঁচা ঘুম থেকে উঠিয়ে বলতে, মাথা ধরেছে টিপে দাও। এখন তোমার এই কঠিন সময়ে তুমি কাকে পাশে পাচ্ছ তোরপা? কেন করলে এমন? আমি কি এতটাই তোমার কাছে তুচ্ছ ছিলাম? নিয়াজ বারান্দায় দাঁড়িয়ে একমনে প্রশ্ন করে যাচ্ছে তোরফার ছবির দিকে তাকিয়ে। আবার কখনো নিজের সাথেই নিজে বিড়বিড় করে উত্তর আওড়াচ্ছে। কত শত স্মৃতির আড়ালে কত প্রশ্ন জমা হয়ে আছে। কোনো প্রশ্নের উত্তর নেই। কে দেবে উত্তরগুলো? সেই মানুষটাই তো ধোঁকা দিয়ে চলে গেছে। কিসের আশায় বেইমানিটা সে করলো সেটা সে নিজেই জানে না। অন্যকে উত্তর দিবে কি? নিয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে আছে। তোরফার অসুস্থতার খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। সে তার সাথে যা করেছে সেটার জন্য নিয়াজ তোরফাকে মাফ করতে না পারলেও সে কখনো মেয়েটাকে অভিশাপ দেয়নি। মাফ করার চেষ্টা যে করেনি তা না, করেছে সেটাও। মাফ জিনিসটা মন থেকে না আসলে সেটা কারো বলায় কাউকে করা যায় না। সে তো ভেবেছিল তোরফা তার নতুন জীবনে অনেক ভালো আছে। নিয়াজের কাছে থেকে যা পায়নি সেটা হয়তো যার সাথে সম্পর্কে জড়িয়েছিল তার কাছে সে পেয়েছে। কিন্তু ভাগ্য যে এত নির্ধারণ হবে কে জানতো? নিয়াজ কি ভেবে ফোনটা হাতে নিয়ে সে বন্ধুকে কল করে। টেক্সট দেখার পরে নিয়াজ নিজেই মধ্যে ছিল না। খবরটা ধাতস্থ করতে তার সময় লেগেছে। তাই বন্ধুকে হু-হা কিছু জবাব দেওয়াই হয়ে ওঠেনি। রিং বাজতেই কয়েক সেকেন্ডের পরেই সে বন্ধুটি কল রিসিভ করে সালাম জানায়। নিয়াজও সালামের জবাব নেয়। নিয়াজ কোনো বনিতা না করে বলল, দোস্ত, তুই যে খবরটা বললি তোরফার অসুস্থতার, সেটা কি তুই নিশ্চিত হয়ে বলেছিস? সত্যি তোরফা এত অসুস্থ? ওর একটা বেস্টমেট আমার হসপিটালেই নতুন জয়েন করেছে কিছুদিন আগে। সে তো বলেছিল তোরপা পিএইচডি করতে দেশের বাহিরে গেছে। তাহলে এই অসুস্থতার খবর? আমার কিছুই বুঝে আসছে না। নিয়াজের বন্ধু বলল,
আমরাও এমনই জানতাম। বিশেষ করে তোর আর তোরফার মাঝে যা হয়েছে সেটার জন্য আমরা সবাই অনেক কষ্ট পেয়েছিলাম। তোরফার ওই বিষয়টা তোর এত বাজেভাবে ছড়িয়েছিল যে পুরো পরিবার ভীষণ সম্মানহানি হয়। বিশেষ করে তোরফার বাবার। এত সিনিয়র একজন নামকরা ডাক্তার, অনেক ভোগান্তিও পোহাতে হয়, কিন্তু বাবা মা হয়ে সন্তানের তো আর ফেলে দিতে পারে না, তারাও পারেনি আসলে। তুই যা শুনেছিলি সেটা আমরাও শুনেছি। তোরফার বাবা আর আমি একই হসপিটালে আছি এখন। আমি এমফিল এ রেজিস্ট্যান্ট হিসেবে তার সুপারভিশনেই আছি। ইদানিং স্যারকে খুবই চিন্তিত দেখায়, চোখে মুখে সারাক্ষণ একটা উৎকণ্ঠা। একদিন কোর্স রিভিউ করতে গিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেললাম, স্যার আপনাকে এমন চিন্তিত দেখায় কেন আজকাল? কিছু নিয়ে কি খুব ডিস্টার্বড? স্যার খুব আফসোস করে বললেন যে মেয়েকে নিয়ে কোনোদিন ফুলের টোকাও লাগতে দেয়নি। সে আদরের মেয়েটা তার অসুস্থ। এত বড় একটা কাণ্ড হওয়ার পরেও যাকে নিজের থেকে আলাদা করতে পারেনি, সে মেয়েটি আজকে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। প্রতিদিন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিয়াজ যেন জমে গেল, প্রতিটা কথা তার বুকের মধ্যে হাহাকার তৈরি করছে। সেও তো অনেক আদরে রাখতো তুরফাকে, যখন যা চেয়েছে যেভাবে চেয়েছে কোনো কিছুর পূরণ করতে বাদ রাখেনি। নিয়াজ নিষ্প্রাণ গলায় বলল, তারপর কি হলো? নিয়াজের বন্ধু ফের বলা শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোরফার? স্যার বললেন, নিয়াজের মতো এত ভালো ছেলের সাথে মেয়েটা যে অন্যায় অবিচার করেছে, সেই শাস্তি হয়তো খোদা দুনিয়াতেই দেখিয়ে দিয়ে আবার তার জিম্মায় নিয়ে নিবে। একজন নিরপরাধ ভালো মানুষকে কষ্ট দেওয়ার ফলই পাচ্ছে সে। তোরফার ব্রেন টিউমার হয়েছে, সেটা ম্যালিগন্যান্ট ক্যান্সারে পরিণত হয়েছে, খুব দ্রুত বডিতে ছড়িয়ে পড়ছে, লাস্ট স্টেজে চলছে এখন। বিষয়টা ধরা পড়েছে এত দেরিতে যে খুব বেশি কিছু করতে চাওয়াটাও এখন রিস্কি। আমি জিজ্ঞাসা করলাম, তুরফা এখন কোথায় স্যার? উনি বললেন, নিউ ইয়র্কের একটা হাসপাতালে ভর্তি আছে। তুরফার মা সাথে আছে তার কাছে। আমি আমি বললাম, স্যার নিয়াজ কি জানে এসব কিছু? স্যার বললেন, কেউ কিছু জানে না। তুরফা তুরফা কাউকে জানাতে বারণ করেছে, নিয়াজকে তো আরো না। ওর মনে হয়েছে এই খবরটা শুনলে নিয়াজ হয়তো মনে মনে অনেক খুশি হবে, তাকে নিয়ে উপহাস করবে, তার অসুস্থতার খবর শুনে আনন্দিত হবে। এজন্য সবাইকে বলেছি পিএইচডির জন্য বাইরে গেছে, তবে নিয়াজের সাথে আমার কথা বলার দরকার। মেয়েটার হয়ে আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমার মেয়েটাকে যেন ও ক্ষমা করে দেয়। নিয়াজ বলল, তুরফাকে মাফ করতে এখনো পারিনি এটা সত্যি, কিন্তু আমি ওকে কখনো এমন কোনো অভিশাপ দেইনি। আমি তো এটাই চাইতাম যে আশায় ও এত কিছু করেছে সেগুলো নিয়েই ও ভালো থাকুক, শান্তিতে থাকুক। নিয়াজের বন্ধু বলল, মানুষের জীবন খুব অনিশ্চিত নিয়াজ। কখন কার সাথে কি হবে কেউ বলতে পারে না, সব সৃষ্টিকর্তার হাতে। আমি জানি এবং বুঝিও তোর সাথে যা হয়েছে ভীষণ অবিচার হয়েছে, তারপরেও তোর যদি মনে হয় তোর পাখি মাফ করা উচিত, তাহলে মেয়েটাকে মাফ করে দিস। এর বেশি কিছু বলার এখতিয়ার আমার নেই। নিয়াজ ফের বলল, তুরপার শারীরিক কন্ডিশন এখন কেমন? নিয়াজের বন্ধু বলে, স্যার তো বললো তেমন ভালো না, এখন নাকি মেডিসিনও কাজ করতে চাইছে না বডিতে, তবুও ডাক্তাররা চেষ্টা করছে। নিয়াজ বলল, ও আচ্ছা। নিয়াজের বন্ধু বলল, হ্যাঁ তাই তো স্যার বলেছিল। আচ্ছা শোন না নিয়াজ, আমার একটা ক্লাসে যেতে হবে এখন, ইদানিং ভীষণ ব্যস্ততা যাচ্ছে। থিসিসের কাজ করতে করতে বেহাল দশা, তবুও পাশ করতে পারবো কিনা কে জানে। আমি এখন রাস্তা আমি এখন রাখছি দোস্ত, পরে আবার কথা হবে। তুই মন খারাপ করিস না, শুনলাম বিয়ে করেছিস, নতুন জীবনের জন্য শুভকামনা বন্ধু। এখন একদমই সময় নেই, না হলে আরো কথা বলতাম। এখন রাখি, হ্যাঁ। নিয়াজ বলল, আচ্ছা, আবার কথা হবে। নিয়াজ কান থেকে ফোনটা নামিয়ে পকেটে রেখে দেয়, উদাস হয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে। অভিযোগ এর দূরে বলল, খোদা, একটা সুস্থ জীবনের দাম দাম অনেক, তাই না? হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। নতুন জীবনে পা দিয়েও পুরনো ভালোবাসার স্মৃতি পিছু ছাড়ছে না। বুক থেকে একটা দীর্ঘশ্বাস আসলো নিয়াজের। ঘরে ঘুমন্ত বউ রেখে বাহিরে এসে প্রাক্তন বউকে নিয়ে হা হুতাশ করছে। নিজের উপর বিরক্তিও লাগছে, আবার খারাপও লাগছে, এই ভেবে যে যতই হোক তোর তো তার কেউ ছিল এক সময়।
বলতে চেয়েও বলে যাওয়াটাই আর হচ্ছে না। অনেকটা সময় হলো সে বারান্দায় এসেছে। জাফরিনের কাছে যাওয়া দরকার, বর্তমানকে আঁকড়ে ধরা দরকার। এখন জাফরিনই সব তার জীবনে। মেয়েটাকে কষ্ট দেওয়া যাবে না, দিতে পারবে না সে। না জেনে না বুঝে অনেক তো দিয়ে ফেলেছে। নিয়াজ গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো। নিয়াজ দেখলো জাফরিন এখনো ঘুমাচ্ছে। জাফরিনের কাছে গিয়ে আধশোয়া হয়ে মাথায় হাত বুলিয়ে দিল। চুলের বাজে নিয়াজের হাতের ছোঁয়া পেতে জাফরিন এর ঘুম আলগা হয়ে গেল। চোখ মেলে চাইলো সে নিয়াজের দিকে। নিয়াজ একটা নরম হাসি দিল আর বলল, ঘুম কেমন হলো? বিকেলে বাহিরে যাওয়ার কথা ছিল যে, যাবি না? জাফরিন চুপ করে আছে, নিয়াজের দিকেই তাকিয়ে আছে, এক পলক ফেলছে না। জাফরিন নিয়াজের আরো কাছে যায়, আর একটু ঘনিষ্ঠভাবে মিশে যায় নিয়াজের শরীরের সাথে। নিয়াজের নাকের সাথে নিজের নাকটা ঘষে, চুলের বাজে হাত গুলিয়ে দিয়ে কপালের বাজ স্পর্শ করে একটা আদর দেয়। নিয়াজ বোঝার চেষ্টা করছে বউ কি করতে চাইছে। বেশি দূর যেতে চাইছে নাকি অল্পতেই থামিয়ে দিবে। নিয়াজকে হতাশ করলো না জাফরিন। নিয়াজের মনে তুরফান নামক যে একটা দুটানা চলছে, তার জন্য জাফরিন নামক সুনামির খুব প্রয়োজন এখন। জাফরিন নিয়াজের ঠোঁট জোড়া দখল করে নিল। নিয়াজের শরীর আর মন দুটোই জাফরিনের দস্যুর মতো তাণ্ডব করছে। জাফরিনের সাথে সাথে নিয়াজও যেন অশান্ত হলো। নিয়াজ জাফরিনের বুকের কাছ থেকে এলোমেলো শাড়ির আঁচল সরিয়ে একটা আশ্রয় নিতে চাইলো। জাফরিন বিনা বাক্যে বলে বেয়ে আশ্রয় দিল তাকে। নিয়াজ আর কিছুই ভাবতে ইচ্ছে করছে না এখন। সে এই উষ্ণতায় নিজেকে শীতল হতে চায়। অতীত বর্তমানে টানাপোড়েনের নিয়ে পড়েও ভাবা যাবে। এখন সে শুধু জাফরিনকেই চায়, শুধু জাফরিনকেই। নিয়াজকে নিয়াজ জাফরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কত উপায়ে আমাকে অশান্ত করতে চাস তুই? জাফরিন নিয়াজের গলায় ঠোঁট ঠেকিয়ে বলল, যত উপায়ে তোমার মধ্য নিজেকে তলিয়ে নিয়ে যেতে পারি, তত উপায়ে। বাহিরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, তুমুল বৃষ্টিও হচ্ছে। বাতাসে জানালার সাদা পর্দা উড়ছে, আর সেই সাথে নিয়াজ নিজেকে জাফরিনের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সেদিন সন্ধ্যায় বের হয়ে টুকটাক শপিং করতে করতে অনেক কিছুই কিনে ফেললো তারা। জাফরিন বেশ এক্সাইটেড এই বেড়াতে যাওয়া নিয়ে। স্বামীর সাথে প্রথমবার বেড়াতে যাচ্ছে সে, যেটাকে রোমান্টিক ভাষায় হানিমুন বা মধুচন্দ্রিমা বলে। মনে মনে কত কি যে ভাবছে সে। সব গুছিয়ে নিতে পরের দিন রাতের বেলা তারা রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে বেশ সকালে তারা পৌঁছালো হোটেলে। নিয়াজ আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রেখেছিল। একজন সমুদ্রের কাছে একটা অভিজাত 5 স্টার হোটেলে উঠেছে তারা। নিয়াজ তাদের জন্য একদম সমুদ্রমুখী একটা রুম নিয়েছে। রুমের স্পেসটা বড়, সাথে বারান্দা আছে যাতে ভালো করে সময় পার করা যায় একসাথে। অনেকটা সময় আর অনেকটা পথ জার্নি করে এসে তারা ক্লান্ত। রিসেপশন থেকে চাবি নিয়ে তারা রুমে ঢুকলো। রুমে ঢুকেই এত সুন্দর পরিবেশ দেখে জাফরিনের মন ভালো হয়ে গেল। শরীরের ক্লান্তি আধা নেমে গেল। ঘুরে ঘুরে দেখলো ঘরটা। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে রুমের সাথে লাগোয়া বারান্দা, যেটা সমুদ্রের এক অসাধারণ ভিউ দেখা যায়। নিয়াজ তাদের ব্যাগপত্র রুম সার্ভিস থেকে নিয়ে তাকে বিদায় দিয়ে রুমে ঢুকে গিয়ে জাফরিনের দিকে ওদিকে ঘুরে দেখছে। নিয়াজ বলল, রুম পছন্দ হয়েছে? জাফরিন চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এই বলে জাফরিন নিয়াজকে জড়িয়ে ধরে। নিয়াজ আর কিছু বলে না, শুধু ফিটে হাত বুলিয়ে দেয়। চুপচাপ হয়ে যায় তখনকার মতো পরিবেশ। ফ্রেশ হতে হতে দুপুর পার হয়ে যায়। লাঞ্চ শেষ করে দুজনের কারো এই রোদের মধ্যে সমুদ্র বিলাস করার সাহস হলো না। ক্লান্তিতে জাফরিনের ঘুম পাচ্ছে। তাই ঠিক করলো বিকেলের দিকে ঘুরতে বের হবে তারা। এর আগে কিছুক্ষণ ঘুমানো দরকার। রুমে এসে ঘুমানোর জন্য দুজনেই শুয়ে আছে ঠিকই, কিন্তু কেন যেন নিয়াজের ঘুম পাচ্ছে না কিছুতেই। জাফরিন ঘুমিয়ে গেছে খুব দ্রুতই। নিয়াজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই ঘুমিয়ে গেছে। বাহির থেকে সবই ঠিক আছে, অনেকটা দেখাচ্ছে নিয়াজ, কিন্তু ভেতর থেকে এক অদৃশ্য বিষাদে মন ভারী হয়ে আছে। এপাশ ওপাশ করলেও কিছুতেই মন স্থির হচ্ছে না। শেষে বিছানা ছেড়ে উঠেই পড়ল সে। ঘরের এক কোনায় সোফায় পাতানো আছে, সেখানে থেকে বাহিরের রাস্তা আর সমুদ্র দেখা যায়। নিয়াজ গিয়ে বসলো সেখানে, বাহিরে তাকালো।
অনেকক্ষণ তাকিয়ে ভাবলো, তারপর চোখ ফিরতেই বিছানার তার ঘুমন্ত বউকে দেখলো সে। নিয়াজের মস্তিষ্কে অদ্ভুতভাবে যেন একটা ধাক্কা খেলো। গত কয়েক মাস পেছনে ঘটে যাওয়া সবকিছু যেন ডায়েরির পাতার মতো চোখের সামনে ভাসতে লাগলো তার। শেষে গিয়ে নিয়াজ একটা কথাতেই নিজেকে থিতু করলো, জাফরিন তার স্ত্রী, তার বর্তমান আর ভবিষ্যৎ, সেখানে তুরফা আর কোনো জায়গা নেই। নেই মানে একদমই নেই। প্রাক্তনকে কখনো বর্তমানের সাথে মেলাতে নেই, তুলনা করতে নেই। প্রতিটা মানুষের নিজস্ব জায়গা আছে। জাফরিনের জন্যই বরাদ্দ, সেখানে দ্বিতীয় কারোর স্থান নেই। মানুষ হিসেবে তুরফার জন্য সহানুভূতি থাকলেও তাকে আর মন মস্তিষ্কে জায়গা দেওয়া যাবে না। তাহলে জাফরিনকে টোকানো হবে। নিয়তির লিখন এটাই ছিল, এটাই হয়েছে। নিয়াজ লম্বা একটা শ্বাস নিল। ধীরে ধীরে সে শ্বাসটা ছেড়ে দিল। এখন ভালো লাগছে তার, হালকা লাগছে। বিছানা আবার গা এলিয়ে দিল। অদ্ভুত লাগলেও সত্যি নিয়াজের এবার ঘুম পেল। শুধু ঘুম না, বেশ জোরে একটা ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে ঘুরতে বের হলো। জাফরিন ওয়েস্টার্ন স্টাইলের একটা লং কুর্তি পরেছে, চুলটাও সুন্দর করে বেঁধেছে ক্লিপ দিয়ে। দেখতে সুন্দর লাগছে। নিয়াজ বলল, তোকে বিদেশি ফুতুলের মতো লাগছে। জাফরিন বলল, আমি তো ফুতুলই, তোমার ফুতুল বউ। নিয়াজ হঠাৎ করে দুষ্টুমি করে বলল, স্ট্যাচু। জাফরিন বুঝে নিয়ে স্ট্যাচু হয়েও গেল। এখন সত্যিই জাফরিনকে একটা পুতুল লাগছে, জীবন্ত পুতুল। নিয়াজ কয়েকটা ছবি তুললো ফোনে। তারপর তার পুতুল বইয়ের একদম কাছে গিয়ে টুকুস করে গালে আর ঠোঁটে গভীর করে আদর দিয়ে বলল, এই সুযোগ মিস করা পাপ হবে। রিলিফ। জাফরিন স্বাভাবিক হয়ে একটা শ্বাস ফেলল। বার তার ফুতুল হওয়ার সুযোগ নিয়েছে, সেও এটা তার সুদ নিয়ে। তবে বলে কয়ে নয়। দুজনে ঘুরতে বের হলো। সমুদ্রের পাড়ে একে অপরের হাত ধরে হাঁটছে তারা। সমুদ্রের পানি তাদের পায়ের কাছে এসে বিছিয়ে দিচ্ছে। ভালো লাগছে। বাতাস হচ্ছে, গরম কম লাগছে। নিয়াজ জাফরিনের কয়েকটা ছবি তুলে দিল। জাফরিনও তুললো। জাফরিন বালুর মধ্যে বসে একটা ক্যাসেল বানিয়ে ফেললো। নিয়াজ বেশ অবাক হলো। নিয়াজ বলল, বাহ, ক্যাসেল তো দারুণ বানিয়েছিস। জাফরিন হেসে বলল, এটা জাফরিন আর নিয়াজের ক্যাসেল। নিয়াজ বলল, একটা ছবি তুলে নেই। খোদা তোর এমন একটা ক্যাসেল বানানোর ইচ্ছা পূরণ করুক। নিয়াজ কয়েকটি সেলফি আর ছবি তুললো তার তার আর জাফরিনের। একটা দুটো করে কত রকমের ছবি যে তারা তুলেছে একদিনে। নিয়াজ ভালো ছবি তুলতে পারে। ফোনটাতেও বেশ দামি ছবি উঠেছেও ভালো। ফটোগ্রাফার দিয়ে ছবি উঠালো না। যদিও নিয়াজ বলেছিল তুলতে, জাফরিন চাইলো না। ওর ভয় লাগে এভাবে র্যান্ডম কারো ক্যামেরায় ছবি তুলতে। বিষয়টা আসলেই সুন্দর সুন্দর। ঠিক মুহূর্ত বুক করে ঘোরাঘুরি শেষ করে বাহিরে তারা ডিনার করলো। ডিনার শেষ করে রুমে ফেরার জন্য হোটেলে ঢুকবে। জাফরিন কিছুটা এগিয়ে গেছে। নিয়াজ পেছনে পেছনে আসতে কেউ নিয়াজের নাম ধরে ডেকে বলল, ডাক্তার নিয়াজ, আপনার জীবনটা তছনছ করার জন্য যেমন যেমন তোরফা দায়ী, আমিও ঠিক একইভাবে সমানভাবে দায়ী ডাক্তার নিয়াজ। আপনার অপরাধী, আমরা অপরাধী দুজনেই। আমাদের দুজনের করা অনৈতিক কর্মকাণ্ডের জন্য আজকে একসাথে অনেকের জীবন টালমাটাল অবস্থায় আছে। সেদিন যদি আমি বেতাল না হতাম আর যদি তুরফা আমাকে প্রশ্রয় না দিত, তাহলে এত বড় অন্যায়ের বোঝা মাথায় উঠতো না। মানুষ যখন নিজের জীবনের আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখনই হয়তো এই বিপর্যয়গুলো আসে। ঠিক আমাদের তিনজনের সাথে যা হয়েছে। আপনার মতো একজন ভালো মানুষকে কত সাফার করতে হয়েছে, এটা আমি একটু হলেও বুঝতে পারি। কারণ আমার জীবনে এই অধ্যায়টা আমার জীবনেও আছে। সেখান থেকে আমার জীবনের বিপর্যয় শুরু। শুনেছি তুরফা অসুস্থ, খুব অসুস্থ। কখন কি হবে তার ঠিক নেই। ও হয়তো নিজের করা কাজের জন্য কি রকম উপলব্ধি করছে জানি না। কিন্তু একটা বিষয় উপলব্ধি প্রতিদিন আ- আমাকে আত্মা দহনে শেষ করে দিচ্ছে। খুবই ইচ্ছা হতো আপনার পা জড়িয়ে ধরে মাপ চাই, কিন্তু সাহসে কুলায়নি। সকালে যখন আপনাকে দেখেছিলাম হোটেলে ঢুকতে, চিনতে পেরেই মনকে কত শতবার বুঝিয়েছি, টেনে টুনে আপনার সামনে আসার জন্য তৈরি করেছি। হোটেলের ব্যাকইয়ার্ড গার্ডেনের টেবিলের দুই প্রান্তে মুখোমুখি নিয়াজ আর রাকিন।
নিয়াজ যখন তাদের রুমে যাচ্ছিল তখন ডাক্তার রাকিন তাকে উম, পিছন থেকে ডাক দেয়। নিয়াজ প্রথমে চিনতে পারেনি তাকে, পরে রাকিন যখন তার নাম বলল তখন চিনতে পেরেছে এই সেই লোক যার সাথে তুরফা নিয়াজের জড়িয়ে তার ভালোবাসাকে অসম্মান করেছিল, তার জীবনটা টালমাটাল করেছিল। নিয়াজ ভালো করেই দেখলো ডাক্তার রাকিনকে। আসলে সে সুদর্শন পুরুষ মানুষ, উচ্চতা, চেহারা, কাপড় চোপড় এবং ভাবভঙ্গিমায় তাকে হ্যান্ডসাম বলা যায়। এজন্যই হয়তো তুরফা এত সহজেই ফল করেছিল। নিয়াজের কানে এখনো তুরফার বলা কথাগুলো বাজে। সে বলেছিল, স্বামী হয়ে সে আমার প্রতি সন্তুষ্ট না, আমার ভালো মানুষই তার সহ্য লাগে না। সে যাই হোক, এতদিন পর ডাক্তার রাকিন নিয়াজের সাথে কথা বলার প্রয়োজন মনে করলো কেন? শুধু ক্ষমা চাওয়ার জন্য? নিয়াজ রাকিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আপনি কি এসব পুরনো কথা শোনানোর জন্য আমার সাথে কথা বলতে চাইছেন ডাক্তার রাকিন? ডাক্তার নিয়াজ, দেখুন সেসব আমি আমি ফেলে এসেছি, যেভাবেই হোক সেই সবসময় আমি শেষ করেছি। এখন সেগুলো মনে করে নিয়ে নিজের জীবন সুন্দর সময়গুলো নষ্ট করতে চাই না। তুরফা আমার কাছে শুধুই ফেলে আসা একটা অতীত ছাড়া আর কিছুই নয়। ওর অসুস্থতার খবর আমি শুনেছি, সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে দিক, এটাই ছাড়া আর কিছু বলার নেই, আমার কিছু করারও নেই। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। নিয়াজ কখনো কাউকে অভিশাপ দেয় না, তবে মাপ জিনিসটা সহজে আসে না, তার মধ্যে এটাই সমস্যা। আমার জীবনে নতুন করে একজন এসেছে, যে আমার যে আবার গুছিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে আমার আশেপাশে থেকেও আমি আহাম্মক তাকে বুঝে চেষ্টা করিনি। চেষ্টা করলে হয়তো আমার জীবনের এই অ- অসফল বিয়ের একটা অতীত থাকতো না। নতুন করে আবারও সুযোগ হয়েছে সেই মানুষকে আগলে নেওয়ার জন্য। আমি আমার জীবনের পুরো মনোযোগ এখন সেই মানুষটাকেই দিতে চাই। ডাক্তার রাকিন গভীর মনোযোগ দিয়ে নিয়াজের কথা বলাগুলো শুনলো। একটা মানুষ কতটা সহনশীল এবং বিবেকবান হলে তার পক্ষে এত সাফার করার পরেও এইভাবে স্থির হয়ে কথা বলা সম্ভব? তাও আবার সেই লোককে যে বলছে কিনা তার জীবন ঢালমাটাল করার জন্য অনেকাংশ দায়ী রাকিন বলল। আপনার বিষয়ে আপনার বিয়ের পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল দুদিন আগে। অনেকেই আপনাদের নিয়ে সুন্দর করে কথা বলেছে, কেউ কেউ পুরনো কথা নিয়েও হা হুতাশ করেছে। নিয়াজ রাকিনের দিকে তাকালো, ভাবলো সবার কাছে পৌঁছে গেছে এই পোস্ট। সে বলল, একটা পেজ থেকে আমাদের ছবি নিয়ে তারা ক্যাপশন দিয়েছে, কিভাবে কি হয়েছে তারাই জানে। আমি শুধু তাদের মনে ওঠা প্রশ্নের জবাব দিয়েছি, যাতে আমার স্ত্রীকে নিয়ে কেউ কিছু বলার সাহস না করতে পারে। এটা আমার সহ্য সীমার বাইরে চলে যেত। রাকিন কিছুটা থমকে যায়, ভালোভাবে নিয়াজকে দেখে। কোথাও কমতি এই ছেলেটার মাঝে যে তুরফা এত অভিযোগ ছিল নিজের স্বামীর প্রতি। সে কি আদতে কখনো কি মন দিয়ে বোঝার চেষ্টা করেছে, নাকি সে এটাই বুঝেনি সে এটাই বুঝেনি আসলে ভালোবাসা কাকে বলে? নিয়াজকে যথেষ্ট সুদর্শন এবং বিবেকবান, সম্পূর্ণ ঠান্ডা মাথার একজন মানুষ মনে হচ্ছে তার। এই মানুষটার সাথে তুরফা কেন সংসার করতে পারলো না, এই প্রশ্ন তাকে ভাবাচ্ছে। তুরফা অনেক অভিযোগ করতো সে নিয়াজের সাথে খুশি না। হ্যাঁ, ও বলেছিল নিয়াজের এই শান্ত আর ঠান্ডা মেজাজি তার ভালো লাগতো না। অদ্ভুত হলেও তার কথাগুলো এমনই ছিল। কিছু কিছু মানুষ আসলে জীবনে এটাই বুঝতে পারে না যে আসলে সে কি চায়, কাকে চায়। রাকিন চুপ করে থাকতে দেখে নিয়াজ বলল, একটা কথা বলবো? রাকিন বলল, একটা কেন, হাজারটা বলুন, আমি আজকে সব বলবো বলেই আপনার মুখোমুখি হয়েছি। নিয়াজ বলল, তুর্পা আমাকে বলেছিল আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। আমার কাছ থেকে মুক্তি নিয়ে সে নতুন করে শুরু করবে সব। আমার সাথে থেকে সে সন্তুষ্ট না। আপনারা পরে আর আগাননি কেন? রাকিন বলল, আমার আর তোরপাড়ার বিষয়টা অনেক বাজেভাবে ছড়িয়েছিল। যা হয়নি সেটাও বলা হয়েছিল। তোরপার সাথে আমার একেবারেই শুধু সেসব হয়েছিল যখন আমি নিজের হুঁশে ছিলাম না। এই দায় আমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তোরপার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে ছাড়িয়ে নিতে চায়নি ইচ্ছা করেই, অথচ সে চাইলেই সেই রাতে নিজেকে সরিয়ে নিতে পারতো। তার কাছে সব দরজা খোলাই ছিল। যখন সে এটা করেনি আর আমি যখন বুঝতে পারলাম, তখন আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতই।
আমারও তখন ডিভোর্স হয়েছে বেশি দিন হয়নি। প্রতিদিন এক্স ওয়াইফের পর একটার পর একটা প্যারা নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। তুর্পাকে জিজ্ঞাসা করলাম, "কেন নিজেকে সঁপে দিয়েছো এমন করে?" উত্তর করলো, এমন কিছু যেটা করলে এমন কিছু যেটা করলে এখনই নিজের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। এর উত্তরে আশকারা পেলাম দিন দিন বেহায়া হওয়ার জন্য, কিন্তু সেসব আর বিছানা অবধি যায়নি। একদিন বায়না করলো বাহিরে ঘুরতে যাবে, দুজনে গেলাম, খাবার অর্ডার করলাম, খেলামও, কিন্তু আমাদের গ্লাসের কোকের মধ্যে কিছু একটা মেশানো হয়েছিল, যার ফলে আমরা দুজনেই তখন নিজেদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। ঘুম থেকে যখন উঠলাম তখন আমরা নিজেদেরকে একটা ঘরে দেখতে পাই। কি হচ্ছিল নিজেরা বুঝে ওঠার জন্য অনেকক্ষণ কথা বলতে থাকি, যেটা যেটা ভিডিও বা অন্যভাবে দেখানো হয়েছে। এই কাজটা আমার সাথে বদলা নেওয়ার জন্য আমারই এক্স ওয়াইফ লোক লাগিয়ে করে নিয়েছে, যাতে আমাকে ব্ল্যাকমেইল করে বাচ্চার ভরণ পোষণের জন্য মোটা অঙ্ক নিতে পারে। আফসোস, এইটা যখন জেনেছি ততক্ষণে আমার সাথে তুর্পার সম্পর্কে শেষ ফেরেক দেওয়া হয়ে গেছে। তুর্পাকে যখন বললাম, সে বলল আপনি তাকে ৩ তালাক দিয়ে ফেলেছেন, তার জোরাজুরিতেই দিয়েছেন। তারই আর এই সম্পর্ক ভালো লাগছিল না। নিয়াজ বলল, তারপর কি হলো? রাকিন আবার বলতে শুরু করলো, আমি আমার সমস্ত সোর্স কাজে লাগিয়ে এই বিষয়টার সত্যতা বের করতে পেরেছিলাম। আমার এক্স ওয়াইফ তিয়া এখন জেলখানায়, আর আমার বাচ্চার কাস্টাডি এখন আমার কাছে। এত কিছুর পরেও আমি প্রতিদিন এক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে। তোরফার সাথে এতদিন যোগাযোগ অনেক কম হতো আমার। সে হসপিটালে থেকে ছুটি নিয়েছিল অনেক দিনের। অনুশোচনা আর আত্মগ্লানি থেকে তোরফাকে বিয়ের জন্য প্রস্তাব দিলাম। জানতাম তোরফা না করবে না, কারণ এই ধ্বংসের বীজ আমার জন্যই সে নিজের জীবনে বুনেছিল। পরিবারের কেউই অমত করলো না, কারণ তারা শান্তি আর সম্মান ফিরে পেতে চায়। বিয়ের দিন ঠিক হলো। কাজেই তুরফাকে কবুল পড়ানোর সময় উম খবর এলো তুরফা জ্ঞান হারিয়েছে। প্রথমে ভাবলাম হয়তো টেনশনে এমন হয়েছে, কিন্তু জ্ঞান যখন ফিরলো সে তখন হসপিটালে অ্যাডমিট করা হলো। সব পরীক্ষা করে দেখা গেল তুরফা ব্রেন টিউমার হয়েছে, স্টেজ 4, এবং সেটা দ্রুত ছড়াচ্ছে শরীরে। এরপর আর কি, তুরফা নিজের দিকে সমস্ত কিছু থেকে আমাকে বিদায় দিয়ে নিউ ইয়র্কে চলে গেল। যাওয়ার আগে একটা কথা বলে গেল, নিয়াজের রুহের হাই লেগে যায় হয়েছে। আমি সেদিন বুঝলাম রুহের হাই লাগলে বোধহয় জীবনে এভাবেই থমকে থমকে গিয়ে শোধ নেয়। নিয়াজ সব কথা শুনলো, মনোযোগ দিয়েই শুনলো। সত্যি কি তার রুহের হাই লেগে গেছে, এমন কিছু হয়েছে? নাকি নাকি এসব তাদেরই কর্মফল? কোনটা? নিয়াজ বুঝে উঠতে পারে না জীবনের এত জটিল মারপ্যাঁচ। দুম্বর দুম্মার সব লেগে সব। তবুও ভালো কেউ তো অনুশোচনার অনলে ছাই হয়ে তার মুখোমুখি হয়ে সত্য বলে ক্ষমা চাওয়ার সাহস করেছে। যাই হোক, এসব শুনতে আর ভালো লাগছে না। অনেকটা সময় পেরিয়ে গেছে। জাফরিন অপেক্ষা করছে তার জন্য। রুমে যাওয়া দরকার। শেষ বেলা নিয়াজ একটা প্রশ্ন করলো রাকিনকে, বিয়ে শাদী পরে আর করেছেন? এখানে কি স্ত্রী সন্তান নিয়ে এসেছেন? রাকিন নিয়াজের কথা শুনে হাসলো। নিয়াজ বিদ্রূপ আর উপহাস করে বলেনি ঠিকই, কিন্তু কথাটা তার গায়ে সেরকমই লাগলো যেন। রাকিন ফুঁস করে একটা শ্বাস ফেলে বলল, আর বিয়ে? এই জন্যে বিয়ের শখ আর রুচি মিটে গেছে আমার। এই জীবন এই জীবনে বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ছেলেকে নিয়ে বেশ আছি, চলে যাচ্ছে। পিএইচডির জন্য এপ্লাই করেছি বেশ কয়েক জায়গায়। কোনো রেসপন্স পেলে ছেলেকে নিয়ে অ্যাব্রোড চলে যাব। এখানে এসেছি পরিবারকে নিয়ে। একঘেয়েমি আর বিতৃষ্ণা উঠেছিল সবকিছুর উপর। সেই ঘোরানোর জন্য পরবর্তীতে পোস্টিং হয়েছে অনেক দূরে, প্রত্যন্ত এলাকায়। নিজেকে সহ্য হচ্ছিল না। জানি না কতকাল এসব বয়ে বেড়াতে হবে। তাই এখানে আসা, একটু হাওয়া বদলের জন্য। রাকিন হাত জোড় করলো, নিয়াজের দিকে তাকিয়ে মলিন দৃষ্টিতে বলল, যদি উচিত মনে হয় আপনার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিবেন নিয়াজ। আমার ইদানিং বড্ড ভয় হয় আমার কৃতকর্মের ফল আমার মাসুম বাচ্চার উপর না পড়ে যায়।
তাই যদি সম্ভব হয় এই আপনার জীবনের এই অপরাধীকে ক্ষমা করে দিবেন প্লিজ। নিয়াজ এর প্রচন্ড খারাপ লাগে। সে সামনে শুধু অনুশোচনা বইতে থাকা একজন পুরুষকে দেখছে না, সে একজন মাসুম বাচ্চার বাবাকেও দেখছে। মানুষ অনুতপ্ত হলে সৃষ্টিকর্তাও বারবার ক্ষমা করে দেয়, আর সে তো তুচ্ছ মানুষ। নিয়াজ রাকিনের কাঁধে হাত রেখে বলল, আমি কখনো আপনাদের কাউকে অভিশাপ দেইনি, আমি মাফ করেছি রাকিন, ভয় পাবেন না। আমার কোনো কিছুর জন্য আপনার অবুঝ দুধের বাচ্চার উপর কোনো হাই লাগবে না, তার জন্য সৃষ্টিকর্তা আছেন। আর হ্যাঁ, যা ফেলে এসেছেন আর যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে নতুন করে ভাবুন। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না একা একা। ভালো কাউকে দেখে শুনে বিয়ে করুন, যে আপনার জীবনের সব সত্য মেনে নিয়ে আপনাকে আপন করে নিবে। আপনার জন্য শুভকামনা ডাক্তার রাকিন। আপনার ছেলেকে আমার আদর দিবেন। রাকিন অবাক হয়ে শুধু নিয়াজের কথাগুলো শুনে গেল। ফেল করে সে নিয়াজের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক শ্রদ্ধার অনুভূতি প্রকাশ পেল নিয়াজের প্রতি। এরকম একটা পানির মতো স্বচ্ছ মানুষকে কিভাবে তাদের করা এক নিদারুণ নিষ্ঠুরতার অনৈতিক একটা কাজের জন্য সাফার করতে হয়েছে, এই ভেবে আবারও বিব্রত বোধ করছে সে। তবে একটা ভালো বিষয় হচ্ছে রাকিনের নিজেকে হালকা লাগছে ভীষণ। মনে হচ্ছে বুকের ভিতর থেকে কত বড় পাথর নেমে গেছে। দুজন দুজনকে বিদায় জানিয়ে তারা এগোচ্ছে নতুন সময়ের দিকে, যেখানে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। প্রায় ১ ঘন্টা হয়ে গেছে নিয়াজ জাফরিনকে একা রেখে বাহিরে আছে। কি ভাবছে মেয়েটা কে জানে। বেশ দ্বিধা আর জড়তা নিয়ে রুমে নক করলো সে। দুবার নক করতে ভেতর থেকে জাফরিন নরম গলায় বলল, কে? নিয়াজ বলল, আমি নিয়াজ। জাফরিন দরজা খুলে দিল। দরজা খুলতেই নিয়াজ যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। জাফরিনকে দেখে সে বিমড়ে খেল। বুকের মধ্যে হার্টবিট বেড়ে গেল। বউকে দেখে বার কয়েক শুকনো ডুব গিলল সে। ঘর মোমবাতি দিয়ে সাজানো, অসংখ্য লাল গোলাপের পাপড়ি আর বেলুন মেঝেতে ছড়িয়ে আছে। বেডের চাদর বেদের সাদা চাদর উপর লাল গোলাপের পাপড়ি ছড়াছড়ি। এবার নিয়াজের কাছে আসলে হানিমুন ভাইব ফিল হচ্ছে। আর জাফরিন তারই বউ, তার বর্তমান এবং তার তার জীবন এখন যার কাছে জিম্মায় রেখেছে সে। তার অবতারণার তার অবতার দেখে নিয়াজের ভিতরে সবকিছু কালবৈশাখী ঝড়ের মতো তোলপাড় হওয়ার অবস্থা। লাল শিফন শাড়ির সাথে ব্যাগ আর স্লিভলেস ব্লাউজ, অসম্ভব রকমের এক আবেদনময়ী অপ্সরা হয়ে দাঁড়িয়ে আছে জাফরিন তার সামনে। ঠোঁটে চেরি রেড শেড এর লিপস্টিক এর মেয়ে। আজকে তাকে পাগল করে ছেড়ে দেবে মনে হয়। মাথা চক্কর দিচ্ছে তার। বাসর রাতে হালকা সেজে যে অবস্থা করেছিল নিয়াজের, জাফরিন আজকে কি করবে? জাফরিন নিয়াজের আরো কাছে এসে দাঁড়ায়। জাফরিন বলে, এভাবে কি দেখছো? নিয়াজ বলল, এক আবেদনময়ী লাল অপ্সরীকে দেখছি। জাফরিন লজ্জা পেল যেন। নিয়াজ বলল, এত সব কখন করলি, কিভাবে করলি? জাফরিন বলল, তোমার আসতে সময় লাগছিল, ভাবলাম এই সুযোগে একটা সারপ্রাইজ মুভমেন্ট ক্রিয়েট করি, হানিমুন বলে কথা। বেলুন আর মোমবাতি আমি সাথে করে নিয়েই এসেছিলাম। গোলাপ ফুলগুলো সার্ভিস বয়কে বলা মাত্রই দিয়ে গেল। ভালো হয়নি ঘর সাজানো? চোখে লাগছে আমি ভালো করে সাজাতে পারিনি। এইটুকু সময়ে যা পেরেছি তাই। শুধু মনে হচ্ছিল এই বুঝি তুমি আসো আর সব ভেস্তে গেল। নিয়াজ বলল, সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে ঘর সাজানো। আমি সত্যি আপাদমস্তক সারপ্রাইজড হয়েছি। জাফরিন নিয়ে যে এক হাত ধরে টেনে ভেতরে সেন্টারে আসলো। রিমোট দিয়ে টিভিতে সফট রোমান্টিক একটা মিউজিক প্লে করলো। তারপর দু হাত বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ডান্স উইথ মি? নিয়াজ তাকিয়ে আছে জাফরিনের দিকে। সে জবাব দিল না। তার বদলে জাফরিনের কোমর জড়িয়ে টেনে নিয়ে কাছে একদম বুকে এনে ফেললো। বউয়ের চুলের ভাঁজে হাত গুলিয়ে দিয়ে বলল, শিওর মাই প্রিটি লেডি। দুজন ডান্স করছে সেই সফট মিউজিকের ছন্দে। চারিদিকে কি হচ্ছে তাদের জানার আপাতত কোনো দরকার নেই। তারা এখন শুধু নিজেদের মধ্যে বিভোর থাকলেই হবে। দুজন দুজনকে চাইলেই হবে এবং তারা চায়।
তারা চায় তাদের কোনো অশুভ দূরত্ব ছুঁতে না পারুক। তারা চায় এভাবেই যেন তারা একসাথে বাকি জীবন পাড়ি দিতে পারে। একসাথে জীবনের সকল ওঠানামায় একে অপরের ছায়া হয়ে থাকতে পারে। ডান্স শেষ করে নিয়াজ জাফরিনকে জড়িয়ে ধরে আছে অনেকক্ষণ। হঠাৎ করে নিয়াজ জাফরিনকে কোলে উঠিয়ে নেয়। জাফরিনও নিয়াজের গলায় জড়িয়ে ধরে রাখে। বিছানায় গিয়ে রাখে জাফরিনকে। নিয়াজ জাফরিনের কপালে আদর দিয়ে বলল, ধন্যবাদ জান আমার জীবনে আসার জন্য, ভেঙে যাওয়া এই মানুষটাকে আবার টেনে তুলে নিজের বুকে আশ্রয় দেওয়ার জন্য, আমাকে ভালোবাসার জন্য। জাফরিন বলে, আজকে আমার তোমার কাছে একটা রিটার্ন গিফট চাই। নিয়াজ বলল, একবার বল কি চাই তোর, সবকিছু তোর ভাইয়ের কাছে এনে রেখে দিব। জাফরিন খিলখিল করে হাসে। নিয়াজ জাফরিনের গলায় ঠোঁট চুইয়ে বলে, হাসছিস কেন, পারবো কিনা সন্দেহ আছে তোর নাকি? জাফরিন নিয়াজের ডান হাতটা তার পেটের কাছে এনে রাখলো, বলল, যা চাই সে পায়, যা চাই সে পায়ে নয়, অনেক এখানে এসে থাকবে। একটা বাবু দাও আমাকে, তোমার মতোই একটা ছোট্ট টুসটুসে কমলা লেবু চাই আমার। নিয়াজ অবাক হলো, সাথে তার চোখের পানিও আসলো যেন। দুনিয়ার সবচেয়ে দামি উপহার চাইছে জাফরিন। নিয়াজ বলল, মাত্র তো বিয়ে হলো, বিদেশে একটা সুন্দর কেরিয়ার রেখে দেশে এসেছিস, এখনই বাবু নিতে চাইছিস, পারবি সামলাতে? জাফরিন বলল, আমি কেরিয়ার নিয়ে আগেও কঠিন হয়ে ভাবিনি, এখনো ভাবি না। আমার স্বামীর ঢের কামাই আছে আমাকে সুখে রাখার জন্য, আর বাচ্চা হলে কেরিয়ারের সমস্যা হবে এটা আমি মানি না। যদি যদি হয়েও যায় তাহলে ছেড়ে দিব সব, আগে আমার বাচ্চা তারপর কেরিয়ার। নিয়াজ বলল, বাচ্চার জন্য তোকে কেরিয়ার বিসর্জন দিতে হবে না, বাচ্চার জন্য তার বাবা দাদি নানা নানি সবাই আছে। তোমার জন্য তোমার জন্য আমি আছি। জীবনে সবই গুরুত্বপূর্ণ, মেয়েদের জন্য নিজের পায়ে দাঁড়ানোটাও অনেক জরুরি, শুধু দরকার একটু সাপোর্ট আর বোঝাপড়া। জাফরিন বলে, তাহলে দাও আমাকে রিটার্ন গিফট। নিয়াজ জাফরিনের হাতটা ধরে নিজের হাতের মুঠোয় নিল, পুরো মুখ গুজে ঠোঁট চুয়ে আদর করলো। ঠোঁটের সাথে ঠোঁট মিশাতেই জাফরিন নিয়াজের শার্ট আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে জাফরিনের কানের কাছে ফিস ফিস করে বলল, রিটার্ন গিফট চলো তোমাকে দেওয়াই যাক তাহলে। জাফু একটা আপ্পো দে তো। তোর আপ্পা তোর আপ্পা এত মিষ্টি কেন? সুন্দরবনের কাঠি মধু খাওয়ার ফল এটা, আর বেশি দূর নাই সুগার বেড়ে যেতে। দে, অফিসে আমার যাওয়ার আগে একটু আদর করে দে, তাহলে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না। জাফরিন লজ্জায় মাথার নিচু করে লুকায়, বেটকায় ঘুমের ভান করে পড়ে থাকে। নিয়াজ তা দেখে হাসে, কাছে গিয়ে বলে, আপ্পা না দিলে কিন্তু আমি আজকে নাইট ডিউটি নিব না, হসপিটালে বাড়ি ফিরবো না, তখন তুমি ফোন করে খাতবা তা না হলে। নাইট ডিউটি কথা শুনে জাফরিন ঝাটকা দিয়ে মুখের ওপর থেকে খাতা ফেলে দেয়। নিয়াজের শার্টের হাতা টেনে একদম কাছে নিয়ে আসে। জাফরিন রাগ দেখিয়ে বলে, কেন নাইট ডিউটি হবে না? নাইট ডিউটি হবে না? রাত 10টার মধ্যে বাড়ি না ফিরলে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। নিয়াজ হেসে বলে, 10 মিনিটের দূরেই তোমার বাপের বাড়ি, সেই বাড়ি তুমি দিনের 50 বার আসা যাওয়া করো। এই এই তো কাল রাতেও ওখান থেকে কুলে করে করে নিয়ে আসছি। কি সব যে হুমকি দাও, তার চেয়ে একটু আদর করে দাও। জাফরিন নেখা গলায় বলল, কোনো আদর হবে না, কপাল খারাপ আমার, সেকেন্ড সেকেন্ড হ্যান্ড বর পাইছি। নিয়াজ এই কথায় অনেক মজা পাইলো। হঠাৎ করে দুষ্টুমি মাথায় ছড়া দিল। জাফরিনের কোমরের নিচে হাত দিয়ে গলিয়ে দিয়ে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে নিল তাকে। জাফরিন শান্ত, ছুটার চেষ্টা করছেন না, কারণ লাভ নেই। নিয়াজ বলল, কে যেন নিজে আগে এসে এই সেকেন্ড হ্যান্ড মানুষকে পাগলের মতো আদর করে কাছে নিয়ে টেনে নিয়েছিল। অফিস চলো যাক আজকে, তোমাকে সারাদিন এই সেকেন্ড হ্যান্ড বরের আদর সহ্য করতে হবে। সেরকম উস্কে দিয়েছো তুমি আমায়, তুমি আমাকে এবার সামলাও। নিয়াজ জাফরিনকে নিজের পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। নরণচরণ এর কোনো উপায় নেই জাফরিনের। নিয়াজের তপ্ত শ্বাস জাফরিনের গাল ছুঁয়ে যাচ্ছে। জাফরিন নিশ্চল হয়ে চেয়ে আছে নিয়াজের দিকে।
তাদের বিয়ের মাস খানেক পেরিয়ে গেছে। হানিমুনে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এসেছে নিয়াজ। খুব কম সময়ের মধ্য দিয়ে রেসপন্সের আয়োজন করেছিল তাদের। সে চেয়েছিল আরো কিছুদিন পর করতে, কারণ তার ছুটি শেষ হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা তার জন্য খুবই কঠিন হয়ে যাবে, যেহেতু বেশিরভাগ কাজ নিয়াজকে সামলাতে হবে। কিন্তু জাফরিন জেদ ধরেছিল, সে স্বামীর বাড়িতে যেতে চায়। খুব ধুমধাম করে আয়োজন করতে হবে না, সেই তো সেই তো লোক খেয়ে দিয়ে বদনাম করবে, কথা তুলবে। নিয়াজ সেটা মানতে নারাজ। এমনিতেই বিয়ে হঠাৎ করে হয়েছে বলে কি রিসেপশনটাও ছোট করে করবে? তা হয় না। আর সব মেয়েদের একটা শখ আহ্লাদ থাকে এই সব সময়ে। নিয়াজের সব নিজের জন্য সব দিক সামলানো কষ্টকর হলেও সে চেষ্টা করেছে, একটা ভালো আয়োজন করে জাফরিনকে পুরো সম্মান সহিত নিজের ঘরে আনতে। জাফরিন এর আগেও নিজের ঘরে বহুবার গিয়েছে, কিন্তু এবার সে নিজের ঘর প্রবেশ করেছে তার স্ত্রী হয়ে। এই ঘরটা আজকে থেকে তারও। এই সময় অবুঝ মনে কত স্বপ্ন দেখেছিল সে নিজের বউ হয়ে এই ঘরে আসার। মাঝখানে কত কি হয়ে গেল, আজকে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই ঘর, এই সংসার সবই তার, গোটা নিয়াজি তার। জাফরিনকে একসময় তার দিকে তাকিয়ে থাকতে দেখে নিয়াজ বলে, তুই হঠাৎ হঠাৎ আমার দিকে এভাবে একদিনে তাকিয়ে থেকে কি দেখিস বলতো? আমার কেন জানি মনে হয় তুই এভাবে তাকিয়ে থেকে আমার ভিতরে সব স্ক্যান করতে পারিস, আমার ভিতরে কি চলছে না চলছে সব বুঝতে পারিস। জাফরিন বলে, ঠিকই বলেছ, আমি তোমার দিকে তাকিয়ে থাকি কারণ তোমার চোখের গভীরতায় আমি আমি আমাকে খুঁজি সবসময়। নিয়াজ বলে, খুঁজে পাস নিজেকে? জাফরিন এর সোজা সাপটা উত্তর, আগে পেতাম না, এখন একটু আধটু পাই। নিয়াজ বলল, পুরোটা পাস না কেন? জাফরিন বলে, তুমি আমার মনের দরজা পুরো খুলুনি আমার জন্য, তাই পাই না। নিয়াজ ভ্রু কুঁচকে জাফরিনের দিকে তাকালো। জাফরিন ঠিক বলেছে, ওর ওর এমনটা মনে হওয়ার কারণ আমার বেখেয়ালির জন্যই পেয়েছে। হঠাৎ করে আমার বেঈমান মন পুরনো কথা মনে করে বর্তমানের সাথে গুলিয়ে ফেলে। কিন্তু যত দিন যাচ্ছে তত সে জাফরিনের প্রতি আকৃষ্ট হচ্ছে। ওই মায়ায় জড়িয়ে পড়েছে। ওকে বেশিক্ষণ না দেখলে বুকের মধ্যে অদ্ভুত দুরু দুরু কাঁপন শুরু হয়। ঘরে ফিরেও দরজার সামনে দাঁড়ালে আজকাল ভালো লাগে না। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করে, ওর কাছাকাছি মিশতে থাকতে ইচ্ছে করে। জাফরিনের গায়ে একটা মিষ্টি আদরে গন্ধ আছে, সেটা না পেলে তার ঘুম আসতে চায় না। উম ইচ্ছা হচ্ছে উম হচ্ছে নিজের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে নিয়াজ জাফরিনের চোখে স্থির হয়ে তাকিয়ে বলল, এবার তাকিয়ে দেখতো আমার চোখে নিজের পুরোটা দেখতে পাও কিনা। জাফরিন তাকায় আবারও নিজের স্বামীর দিকে। সেই সেই চোখের গভীরতায় নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। নিয়াজ ডান হাতের আঁজলায় জাফরিনের মুখটা আলতো করে নেয়, অন্য হাত দিয়ে মাথার চুল হাত বুলায়। জাফরিন নরম গলায় বলে, নিজেকে খুঁজে পেয়েছি, তবে আগের চেয়ে একটু বেশি। নিয়াজ জাফরিনের কপালে আদর টেকিয়ে ছোট্ট ছোট্ট উষ্ণ স্পর্শ দিল। বলে, আমি তোমার জাফরিন, শুধুই তোমার। আমার উপর একচ্ছত্র আধিপত্য তোমার, আমার রাজ্যের রানী তুমি। আমি তোমার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি। আমার জীবনের সুখের একটা দীপশিখা তুমি। আমি তোমাকে ভালোবাসি জাফরিন, প্রতিদিন একটু একটু করে ভালোবেসে ফেলেছি। তবে একটা কথা কি জানো, আমি নিজের মনের কথাগুলো গুছিয়ে বলা ভুলে গেছি। তাই হয়তো তোমার মনের হয়েছে আমার মনের দরজা তোমার জন্য পুরোপুরি খুলিনি। এমনটা না, পুরোটাই তো তোমার জন্যই। তুমিই তো এই মনের তাণ্ডব চালাও, উথাল-পাথাল করে ফেলো আমাকে। আমি তোমার মধ্যেই নিজেকে খেয়ে হারিয়ে ফেলি জান। তবুও এমন বলে, আমি সরি, খুবই সরি। জাফরিন নিয়াজের শার্টের একে একে বাটন খুলে ফেলে, এলোমেলো করে কুঁচকে দেয় নিয়াজের কাপড়-চোপড়। তারপর নিয়াজের উন্মুক্ত বুকে একের পর এক ছোট ছোট করে অসংখ্য চুমু দেয়। গা ঘেঁষা বিড়ালের মতো বুকে নাক ঘষে আদর করে। বুকের বাম পাশে গভীরভাবে ঠোঁট চোয়ায়। নিয়াজ মনে মনে ভাবে, তার বউ এত রোমান্টিক, বেশি বেশি আদর নিতে আর দিতে গিয়ে কোনোদিন না জানিয়ে তার চাকরিটাই চলে যায়। জাফরিন বলে, আজকে অফিসে না গেলে হয় না? জাফরিনের গলার শুকনো শুকনো আর দুর্বল শোনালো অন্য সময়ের চেয়ে। নিয়াজ বলল, যেতে তো চাই না,
যেতে তো আমিও চাই না জান, কিন্তু যেতে হবে। বর্তমান স্থানীয় এমপি খুব কড়াকড়ি করেছে। বিনা ছুটি নিয়ে বিনা কারণে হসপিটালে না গেলে অনেক কৈফিয়ত দিতে হয়। কি হয়েছে বলতো? গলা এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ? তোকে এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন? মাও বলল গতকালকে তোমাকে দেখতে অসুস্থ লাগছে। কতবার বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে, আমার জন্য বসে না থাকতে। কে শোনে কার কথা? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। জাফরিন বলে, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু নিয়াজ বলে, কিন্তু কি? জাফরিন বলে, এই যে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাকে এর জন্য একটা কিছু দিতে চাই। জাফরিন নিয়াজ জাফরিনের দিকে স্থির তাকিয়ে থাকে। জাফরিন নিজেই তো তার জন্য একটা উপহার, আবার কি দিতে হবে তার? নিয়াজ অনেক আগ্রহ নিয়ে বলল, কি হতে পারে বলো তো জাফরিন? জাফরিন নিয়াজের ডান হাত তার পেটের উপর রেখে বলে, তোমার সাথে গল্প আর খেলা করার জন্য সে আসছে। নিয়াজ প্রথমে বুঝলো না। 2 মিনিট এর মতো শুধু জাফরিনের দিকে চেয়েই আছে। 2 মিনিট পর যখন বুঝলো তখন সে আর নিজের জ্ঞানেই নেই। জাফরিন বুকের উপর প্রায় জ্ঞান হারিয়ে ফেললো। জাফরিন চিৎকার করে উঠলো, নিয়াজ! নিয়াজের নিয়াজ জাফরিনের বুকের উপর থেকে মুখ না তুলেই বলল, সত্যি বলছো জান? তুমি সত্যি বউ? এটা স্বপ্ন না তো? জাফরিন বালিশের উপর থেকে টিস্যু নিয়ে মোড়ানো প্রেগন্যান্সির কিটটা হাতে দিয়ে বলল, তুমি নিজেই দেখো। নিয়াজ জাফরিনের বুকের মাথা রেখে বউয়ের হাতে থাকা প্রেগন্যান্সির কিটটা নিয়ে দেখলো, তাতে দুটো লাল দাগ স্পষ্ট দেখাচ্ছে। নিয়াজ এতটাই চমকে গেছে যে তার আবেগ অনুভূতি আনন্দ সে শব্দে প্রকাশ করতে পারছে না। বউয়ের পেটের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে সেখানে আলতো করে হামি দেয়। একটা দুটো দিতে দিতে অসংখ্য বার দিয়ে ফেলে সে। এখানে তার অনাগত সন্তান আছে। জাফরিনের বাসায় ও যেটাকে বলে কমলা লেবু। নিয়াজ জাফরিনকে বলে, এই জন্য শরীর খারাপ লাগছে বউ? তুমি জানো না আমাকে তুমি কত বড় খুশির খবর দিয়েছো, সবচেয়ে বেস্ট একটা রিটার্ন গিফট দিয়েছো আজকে তুমি আমাকে। এই জন্য যত ক্লান্ত দেখাচ্ছে। চলো একটা চেক আপ করিয়ে আনি। জাফরিন বলে, আজকে না গেলেও হয় না? অন্যদিন যাই। আজকে ভালো লাগছে না, কেমন গা গলায়। মাথা ঘুরে উঠে একটুতেই। নিয়াজ নিয়াজ উঠে বসলো। দ্রুত গতিতে শার্টের উপর বোতাম লাগিয়ে জাফরিনকে কুলে তুলে নিয়ে বলল, বউয়ের অসুস্থতা ছাড় দিতে নিয়াজ রাজি না, সোনা। যেতে হবে, হবে তখনই, এখন যেতে হবে। যেই বলা সেই কাজ। নিয়াজ বউকে নিয়ে সেই হসপিটালে রোগী দেখে সেখানে নিয়ে গেল। সিমটমস দেখে মনে হচ্ছে জাফরিন প্রেগনেন্ট। নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার কিছু পরীক্ষা করতে দিলেন। পরীক্ষা নিরীক্ষা শেষ করে ডাক্তার রিপোর্ট দেখে বলল, কনগ্রেচুলেশনস মিসেস জাফরিন এবং ডাক্তার নিয়াজ, আপনারা বাবা মা হতে যাচ্ছেন। ইটস দ্য ফোর্থ উইক অফ প্রেগনেন্সি। নিয়াজ এবং জাফরিন দুজনেই অনেক খুশি, আর আবারও খবরটা নিশ্চিত হওয়ার জন্য। নিয়াজ হেসে রিপোর্ট হাতে নিতে বলল, অসংখ্য ধন্যবাদ ডাক্তার, আপনাকে। স্পেশাল কোনো রিমার্কস আছে কিনা? গাইনি ডাক্তার বললেন, সাধারণ রিমার্কস, টেনশন ফ্রি থাকতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, বাড়ির কাজ করা যাবে না, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে নিয়মিত, হাসি খুশি থাকতে হবে। নিয়াজ বলল, জি ডক্টর, আমি এগুলোর দিকে সম্ভাব্য উপায়ে সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করব। ডাক্তারকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তারা। জাফরিন অনেক যত্ন করে এখনো ডাক্তারের রিপোর্ট ধরে আছে। 2 মিনিট পর পর রিপোর্ট খুলে দেখছে সে। প্রেগন্যান্সি টেস্টের জায়গায় কালো রং দিয়ে বোল্ড করে পজিটিভ লেখা জায়গায় বারবার চোখ বোলাচ্ছে। নিয়াজের চোখ এড়ালো না এটা। জাফরিনের হাতটা শক্ত করে ধরলো। নিয়াজের চোখ মুখে একটা খুশি দেখতে পেল জাফরিন। ভালো লাগছে তার। 20 মিনিট পর বাড়ি ফিরে আসলো তারা। বাড়িতে ঢুকতেই তারা দেখে দরজার খোলা রেখেই উন্মুক্ত হয়ে সবার জন্য অপেক্ষা করছে। দুজনকে দেখতেই তাদের দুই দুই তাদের দুই মাই একসাথে এগিয়ে আসে। জাফরিনের মা বলল, সবকিছু ঠিক আছে মা? ডাক্তার কি বলল? যা ভেবেছিলি সেটাই?
জাফরিন লজ্জা পায় খুব। লজ্জায় মাথা নুইয়ে ফেলে। নিয়াজ একটু দূরেই দাঁড়িয়ে আছে। বউয়ের লজ্জা পাওয়া দেখে সে মুচকি হাসে। জাফরিন মাথা নিচু করেই মাকে জড়িয়ে ধরে কানের কাছে দিয়ে একটা বলে। বলার সাথে সাথে জাফরিনের মা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। নিয়াজের মা মাথায় হাত বুলিয়ে দেয়। জাফরিন আর সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। এক প্রকার ছুটে চলে যায় নিজের ঘরে। নিয়াজ মিষ্টির প্যাকেটটা টেবিলে রাখছিল। নিয়াজের মা আর শাশুড়ি দুজনেই নিয়াজের দিকে এগিয়ে আসে। নিয়াজের মা প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে ছেলের মুখের দিকে এগিয়ে তারপর বলল, বাবা হতে চলেছিস, অনেক দোয়া রইলো। জাফরিন তো ভেতরে চলে গেল। ওকে তো মিষ্টি মুখ করাতে হতো। এগুলো না খেলে ক্ষীর বানিয়ে দেব। ডাক্তার কি বললো? কি কি খেয়াল রাখার জন্য দরকার আছে? নিয়াজ বলল, স্বাভাবিক বিষয়েই সব খেয়াল রাখতে বলেছে। হাসিখুশি থাকতে বলেছে। জাফরিনকে ঠিকমতো খাওয়া দাওয়া আর হাঁটাহাঁটি করতে হবে। স্ট্রেস নেওয়া যাবে না, সাবধানে থাকতে হবে। জাফরিনের মা নিয়াজের মাথায় হাত বুলিয়ে দেয়। নিয়াজ দুজনকেই মিষ্টি মুখ করায়। নিয়াজ বলে, আমি ওকে একটু দেখে আসি। নিয়াজ নিজের ঘরে গিয়ে দেখে জাফরিন চোখ বন্ধ করে শুয়ে আছে উপর হয়ে। নিয়াজ দ্রুত এগিয়ে যায়, জাফরিনকে আগে সোজাভাবে পাশে ফেরায়। তারপর নিয়াজ বলল, এভাবে উপর হয়ে শোয়া যাবে না এখন। ভারী জিনিস ভারী জিনিস উঠানো যাবে না। সিঁড়ি বেয়ে সাবধানে ওঠানামা করতে হবে। আর ম্যাডাম, এরকম ধুপধাপ করে জোরে জোরে হাঁটাও যাবে না। প্রথম 3 মাস সাবধানে থাকতে হবে। অনেক বাথরুমে যাওয়ার সময় সাবধানে যেতে হবে। বুঝেছো কমলা লেবুর মা? জাফরিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিয়াজ জাফরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হসপিটালে যাবো আমি এখন? থাকতে পারবা? বাসায় সবাই আছে তো? জাফরিন নিয়াজের শার্ট টেনে ধরে তা দেখে নিয়াজ বুঝে এর অর্থ হচ্ছে সে তার স্বামীকে আজকে কোথাও যেতে দিবে না। নিয়াজ জাফরিনের পাশে বসতেই জাফরিন নিয়াজের চুল এলোমেলো করে দেয়। আবার শার্টের বোতাম সব খুলে ফেলে। তা দেখে নিয়াজ বলে, আচ্ছা বুঝেছি, আমার কোথাও যাওয়া হবে না এখন। আমি ফোন করে জানিয়ে দিচ্ছি হসপিটালে যে আমি আজকে বাড়ি থেকে বের হব না। বউ বারণ করে দিয়েছে। জাফরিন নিয়াজকে জড়িয়ে ধরে স্বামীর উন্মুক্ত বুকে আদুরে বিড়ালের মতো নাক ঘষে। নিয়াজ আজকে অদ্ভুত একটা শান্তি লাগছে কেন জানি। একটা আরাম আরাম অনুভূত হচ্ছে তার। তুরপা আর এ দুনিয়াতে নেই। আজকে ৭ দিন হচ্ছে। জাফরিনের প্রেগন্যান্সির ব্যাপারটা জানার ৩ দিন পরেই তুরফা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার খবরটা আসে। তুরফার বাবা ডাক্তার, আর সে নিজেও একজন ডাক্তার ছিল। তাই খবরটা স্বাভাবিকভাবেই জেনেছিল নিয়াজের পরিচিতদের মারফত। তুরফার বাবাও ফোন করেছিল নিয়াজের কাছে। নিজেই সংবাদ দিয়েছে, মেয়ের হয়ে ক্ষমাও চেয়েছে। নিয়াজকে বলেছে মেয়েটা যেন শেষ বেলায় ক্ষমা করে দেয়। নিয়াজ তখন একটা কথাই বলেছিল, দুনিয়াতে দুনিয়াতে যে আর নেই তার প্রতি আর কোনো অভিযোগ নেই। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। খোদা তাকে ক্ষমা করে দিক, এটাই প্রার্থনা। এই খবরটা শোনার পর থেকে মন খুব একটা ভালো না থাকলেও জাফরিনের সেটা বুঝতে দেয়নি নিয়াজ। এই সময় মেয়েদের মন এমনিতেই স্পর্শকাতরতা হয়, নমনীয় হয়। একটু কথাতেই হুটহাট করে মন খারাপ হয়, মুড সুইং হয়, কান্না পায়, কষ্ট লাগে। বিশেষ করে স্বামীর থেকে পাওয়া ব্যবহারটাই এই সময় তাদের আরো বেশি মনে থাকে। নিয়াজি বাসার সবাইকে বলেছে। জাফরিন শোনার পর বলেছিল, তুমি চাইলে ওর জানাজার নামাজে যেতে পারো, আমি কিছুই মনে করব না। নিয়াজ তবুও যায়নি ইচ্ছে করেই। সেখানে গেলে আবারও সেসব পুরনো কথা উঠবে। লোকে নতুন করে গজিব করার সুযোগ পাবে। কি দরকার লোকের মুখের কথা তুলে দেওয়ার জন্য? নিয়াজ রোজকার মতো হাসপাতালে রোগী দেখছিল। এরই মধ্যে তার নামে একটা চিঠি আসে। দপ্তরি চিঠিটা নিজের দিকে নিয়ে গেল। চিঠির প্রেরকের জায়গায় তুরফার নাম লেখা দেখে সে অবাক হয়ে গেল। এতদিন পর তুরফা তরফ থেকে চিঠি। বুকের ভিতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল যেন। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা আর শখের ভালোবাসার মানুষকে কি এত সহজে ভোলা যায়? হাজার হোক তুরফা তার স্ত্রী ছিল। কি করে ভুলে যায় সে? কখনো এখনো তো মনে সবকিছু তাজা হয়ে আছে। একটু ফ্রি হয়ে চিঠিটা কোলে নিল নিয়াজ। পড়তে শুরু করে। চিঠিতে লেখা,
নিয়াজ, তোমাকে প্রিয় ভালোবাসার মানুষ বলে সম্বোধন করার অধিকার আমি খুব নির্ধারণ আর বাজেভাবেই হারিয়েছি। শুধু হারাইনি বলতে গেলে হেরে নিঃস্ব হয়ে গেছি। আমার হাতে বেশি সময় নেই। আমার দুনিয়াতে আয়ু ফুরিয়ে এসেছে। তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি হয়তো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি অনেক দূরে। আমার তোমাকে বেশি কিছু বলার নেই নিয়াজ। আমি তোমাকে সম্মান করতে পারিনি। তোমার ভালোবাসা, মায়া, আদর, যত্ন, শ্রদ্ধা কোনো কিছুরই মূল্য দিতে পারিনি। যে দম্ভ করে আমি তোমাকে অসম্মান করেছি, আর যে সুখের আশায় তোমার মতো একজন মানুষকে ছেড়ে এসেছি, ঠকিয়েছি আর শাস্তি খোদা দুনিয়াতে বুঝিয়ে দিল অনেকটাই। আর পরপারের জীবনের তো আছেই। যদি সম্ভব হয় আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার নতুন নতুন বউ অনেক মিষ্টি দেখতে, সে অনেক ভাগ্যবতী যে তোমাকে তোমার তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছে। সে তোমাকে অনেক ভালো রাখবে। সুখে থেকো আর আমাকে বলে যেও। ইতি, তোমার অপ্রিয় নাম, তুরফা। নিয়া সিঁড়িটা বাজ করে আবার কামের মধ্যে রেখে দেয়। একটা সময় গিয়েছে মানুষের করা সবকিছুর জন্যই উপলব্ধি হয়, কিন্তু তখন খুব দেরি হয়ে যায়। ফেরার পথ থাকে না। সিঁড়িটা আবার ড্রয়ারে রেখে দেয়। থাকুক এটা, মাঝে মাঝে পরে দেখবে আর ভাববে জীবনে কতটা অনিশ্চিত। চিঠি রাখতেই নিজের ফোনটা বেজে উঠলো। লেখা জাফরিন কলিং। ফোন ধরে হ্যালো বলতে জাফরিন বলে, অফিস শেষ হতে আর কত দেরি? কখন আসবা? আমার ভালো লাগছে না আজকে। তোমাকে দেখতে মন চাইছে। নিয়াজ বলে, এই তো আর কয়েকটা রোগী আছে, দেখেই চলে আসবো। খেয়েছো দুপুরে? জাফরিন বলে, খেতে ইচ্ছে করছে না, বমি পায়। গলায় গ গা গুলায়। নিয়াজ বলে, শুধু খেতেই হবে জান, পেটে যা আছে তা তো খাবার খেতে হবে। তুমি খেলেই তবেই না খাবার পাবে, শক্তি পাবে ও বেড়ে উঠবে, পুষ্টি পাবে। জাফরিন বলে, আচ্ছা খাবো এখনই তাইলে। তুমি তাড়াতাড়ি আসবা কিন্তু। নিয়াজ আসবো বলে ফোন রেখে দেয়। নিয়াজ এর জীবনটা যখন মরুভূমির মতো শুষ্ক হয়ে গিয়েছিল, তখন বৃষ্টি হয়ে জাফরিন এসে যেখানে আবার নতুন করে প্রাণ দিয়েছে। এই মানুষটি এখন তার জীবন, তার স্ত্রী, তার ভালোবাসার মানুষ, আর তার কমলা লেবুর মা। সমাপ্ত। তুমি বৃষ্টি হয়ে নামলে, গল্পের শেষ অংশ। লেখনীতে তানিয়া। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পড়ে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। এই যে এতক্ষণ ধরে আমরা গল্প পড়লাম, এখানে অনেক ভুল হতে পারে। আমি তো মানুষ, এতক্ষণ একটানে স্ক্রিনের দিকে তাকায় থাকাটা আমার ভুল হতেই পারে। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা ভুলগুলো শুধরে নিবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্পের প্রথম পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।